এটা আসলে আমাদের মাইক্রোহার্টের তরফ থেকে একটা একেবারে নিছক কমিউনিটি ওয়েলবিং পারপাসে আমাদের আজকে এই বুট ক্যাম্পটা আয়োজন করা হয়েছে। আর সবার জন্য বলার, আমরা এই বুট ক্যাম্পটা 4 সপ্তাহ ব্যাপী কন্টিনিউ করছি। প্রত্যেক শনিবার আমরা 8টা থেকে রাত 9:30 পর্যন্ত আমরা প্রত্যেক দিনই গোথ্রু করবো। সো আপনারা এই সময়টাতে আমাদের সাথে থাকবেন। আহ, তারপরে আজকে পুরো বুট ক্যাম্পটা সেশনে আমি ফেসিলিটেট করবো, মেহেদী হাসান। আমি মাইক্রোহার্ট টিমের লিড ক্লিনিশিয়ান হিসেবে কাজ করছি। সো এই তো, ছোট করে। সবাইকে গুড ইভিনিং। সবাই কেমন আছেন? আপনারা চাই কি আমি একটা ছোট রিকোয়েস্ট করবো, আপনারা চ্যাট বক্সে রেসপন্স করবেন। আমার তার মনে হয় যে উই আর ভেরি নট কানেক্টেড। আর কানেক্টেডনেসটা হারিয়ে ফেললে আসলে আমাদের ভিতরে খুব কেমন যেন লাগে। সো আপনারা একটু চ্যাট বক্সে রেসপন্স করবে, এই আশাটা করছি। আমি সবার একটা সুন্দর ইভিনিং আজকে। আপনারা নিজেরাও কিছুটা এক্সাইটেড আমরা কি করতে যাচ্ছি। সো শিওর। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা লিখছেন, সবাই ভালো আছে। বেশ ভালো আছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাইকে আহ আহ, গভীরভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সময় মতো জয়েন করার জন্য। আর আমি জাস্ট সবার শুরুতে একটু আমাদের যে আজকে মুডটা কেমন আছে, আমাদের ফিলিং থার্মোমিটারটা একটু চেক করে নিতে চাই। আমরা এই মার্কটাকে একটু রাখতে চাই মনে, যে একটু খেয়াল করুন তো আপনি কোন জায়গাতে আছেন, আপনার মুডটা ঠিক রাইট নাও মোমেন্টে কেমন, কোন জায়গাতে আছে। আমরা মোড থার্মোমিটারে একদম নিচের দিকে হলো একদম আই এম ফিলিং গ্রেট, মানে আমি একদম ভীষণ ভালো আছি। আই এম রিল্যাক্স এন্ড হ্যাপি 2। 3 হচ্ছে আই এম কুল এন্ড কালেক্টেড। তারপরে 4 হচ্ছে আই এম ওকে। আর আস্তে আস্তে যত উপর দিকে উঠতে থাকবে তত তোমার ডিস্ট্রেস লেভেলটা হয়তো বাড়ছে। সো একটু জাস্ট আমরা জানতে চাই যে আপনারা কি কোথায় আছেন। আপনারা যদি আমাদেরকে চ্যাট বক্সে লেখেন, আমরা ওখান থেকে দেখে নিচ্ছি যে হাউ আর ইউ ডুইং। 6, 4। আচ্ছা আচ্ছা, এই মার্ক গুলো দেখলে খুব ভালো লাগে, কানেক্টেড না, কে কোথায় আছেন। 10। হম। 10 তো অনেক বেশি মার্ক, অনেক ডিস্ট্রেস। 2, 8। 5 এর উপরে মোটামুটি একটা ডিস্ট্রেস শুরু হয়ে যায়। 5 এর নিচে হচ্ছে মোটামুটি মুখে 8। আমরা আরো কিছু রেসপন্স করি, আমরা অনেক মানুষ তো একসাথে। আমরা একটু জাস্ট আপনাদের ওভারঅল মুডের জায়গাটা জানতে চাচ্ছি। হাউ আর ইউ ডুইং টুডে? আপনি এখন কেমন আছেন, যেটা আমাদেরকে একটু ধারণা দেবে। কারণ আমাদের সেশন এমনিতে আজকে কিছু ইনফরমেশন আছে যেটা প্রচন্ড সেন্সিটিভ, আর যেটা আপনাদেরকে কিছু কিছু ডিস্ট্রেস তৈরি করতে পারে। কারণ আসলে আমাদের সবারই জীবনে তো একটা অভিজ্ঞতার সংমিশ্রণ। ভালো মন্দ অভিজ্ঞতা গুলো নিয়েই আমরা আমাদের জীবনটাকে সামনের দিকে নিয়ে যাই। তো আজকে সেশনে আমরা মূলত একটা জিনিস বোঝার চেষ্টা করবো হাইলাইটিং ওয়েতে, যে আমাদের ডিস্ট্রেসের মূল শিকড়টা কোথায়, আমাদের অসুস্থতা। আমরা যে সবসময় শুনে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বা আমাদের রোগ বা অসুখের মূল যে শিকড়টা কোথা থেকে শুরু হয়, ওই জায়গাটা আমরা একসাথে আজকে সবাই বোঝার চেষ্টা করবো। সো সেই জন্য আজকে সেশনটাতে একটু ডিস্ট্রেস লাগতে পারে। শুরুতে আমার ছোট্ট একটা অ্যাক্টিভিটি আছে আপনাদের জন্য প্ল্যান। হোপফুলি এই অ্যাক্টিভিটিটা কিছুটা আপনাদেরকে একটা গ্রাউন্ডিং দিতে সাহায্য করবে। আপনারা কি আরো কেউ একটু রেসপন্স করতে চান? তাহলে খুব ভালো লাগতো, যে কার মুডটা কোথায় আছে, এখন আপনি কোথায় আছেন। মাত্র অল্প কয়েকজন আমরা লিখেছি। সো কোনো অসুবিধা নেই, সময় নেন আপনারা। আমরা আস্তে আস্তে কানেক্টেড হয়ে একটা সুন্দর সেশন ফেসিলিটেট করার চেষ্টা করবো আজকে পুরো দিনে। সো ঠিক আছে। আহ আমি একটা ছোট প্রশ্ন করতে চাই, যে আসলে আহ, এই জায়গাটাতে আমরা কেন একসাথে, কোন জিনিসটা আপনাকে আসলে আমাদের একসাথে নিয়ে এসছে। আমি একটু জাস্ট এই জায়গাটা আপনাদের কাছ থেকে জানতে চাই, যে কোন জিনিসটা আপনাদেরকে নিয়ে এসছে এখানে।
মানে আপনারা কোনো একটা ইন্টেনশন আছে নিঃসন্দেহে। এটা হতে পারে নিছক আপনার কোনো চাওয়ার জায়গাও থাকতে পারে। এই চাওয়ার জায়গাগুলো আমি বললে, আমার একজন ফ্যাসিলিটেটর হিসেবে আমি যদি আপনাদের নিড গুলোকে ফুলফিল করতে পারি বা আপনাদের প্রয়োজনগুলোকে কিছুটা হলেও পূরণ করতে পারি, আমার দিন শেষে ফেসিলিটেশন শেষে আমার একটা ভালো অনুভূতি কাজ করবে। তো আমরা এই সময়টুকুকে খুব খুব এফিসিয়েন্টলি কাজে লাগানোর চেষ্টা করবো, যার জন্য একটু আপনাদের কাছ থেকে জানতে চাই আমরা কি জন্য এসেছি। প্লিজ প্লিজ একটু হেল্প করবেন, সবাই যদি একটু রেসপন্স করেন চ্যাট বক্সে। আমি আপনাদের চ্যাট গুলো দেখছি। আমি আছি, আমি আছি। আমি আমি কলে আছি, হয়তো প্রেজেন্টেশন দেখানোর জন্য আমি আমার উইন্ডোটা হাইড হয়ে গেছে। ইটস ওকে, আমরা আসবো। সো, ও বাহ, দারুণ দারুণ কিছু পয়েন্ট অ্যাকনলেজ করছি। যেমন মেন্টাল হেলথ কে মেবি বেটার ওয়েতে কিভাবে কেয়ার করা যায়, এই ট্রিক্স এন্ড হ্যাকস জানতে। বাহ, দারুণ একটা পয়েন্ট, ধন্যবাদ জানাচ্ছি। তারপর হচ্ছে ফর ডেভেলপিং মাই মেন্টাল হেলথ। থ্যাংক ইউ। নিজেকে আরো ভালো মতো বুঝতে পারার জন্য, এইটা ভীষণ দারুণ একটা কোশ্চেন, যে আমরা আসলে মাঝে মাঝে নিজের আমিকেই চিনি না। ওয়ার ইজ হু আই এম, বা আমি কোথা থেকে এসেছি। আমার আমিত্ব জানাটা ভীষণ জরুরি একটা জায়গা। আমরা চেষ্টা করবো এই জায়গাটায়। আর ইমপ্রুভিং পার্সোনাল কেয়ার, মানে নিজের যত্নের জায়গাটা, বাহ, দারুণ একটা পয়েন্ট। আমরা আসলে খুব ভালোভাবে নিজের আমি পার্সোনাল সেলফ কেয়ার করতে পারলে অনেক ভালো থাকা যায়, ভীষণ রকম ভালো থাকা যায়। এটা আমাদের ভালো থাকার একটা ওয়ান অফ দা ভাইটাল মানে ওয়ে। আমরা ভীষণ রকম ভালো সেলফ কেয়ার করতে পারলে যে কোনো পরিস্থিতিকে নিজেকে খুব ভালো রাখার চেষ্টা করতে পারি। তারপর ইনশাল্লাহ নতুন কিছু শেখার জন্য নিঃসন্দেহে আজকে বেশ কিছু ইনফরমেশন আছে, কিছু ফ্যাক্ট আছে আমাদের এখানটাতে। আমি ম্যাক্সিমাম তথ্যের, আজকে যতগুলো ইনফরমেশন আমি শেয়ার করছি, ম্যাক্সিমাম তথ্যের আমি রিসার্চ যেই লাইন গুলো থেকে নেওয়া, যেই সোর্স থেকে নেওয়া হয়েছে, রেফারেন্স সোর্স গুলো আমি দেওয়ার চেষ্টা করেছি, এবং পাওয়ার পয়েন্টের শেষেও আমার প্রত্যেকটা রেফারেন্স লিংক দেওয়া আছে। আমি প্রত্যেকটা তথ্যকে খুব এভিডেন্স বেস সোর্স থেকে নেওয়ার চেষ্টা করেছি। সো আমরা আজকে এখানে যতটুকু তথ্য শেয়ার করব, প্রত্যেকটা তথ্যের পেছনে পর্যাপ্ত পরিমাণে এভিডেন্স আছে। আমরা আমাদের ব্যক্তিগত কোনো মন গড়া তথ্য বা কথা শুধুমাত্র এখানটাতে শেয়ার করছি না। এখানটাতে অনেক ফ্যাকচুয়াল ইনফরমেশন, যেটা রিসার্চ বেস, সেই জায়গাগুলো আমরা এখানটাতে আজকে উল্লেখ করার চেষ্টা করছি। তারপরে ওয়ান টু কন্ট্রোল ফ্রম এক্সপ্লয়েডিং, বিধ্বস্ত একটা জায়গা থেকে বাঁচার জন্য। ঠিক আছে, বুঝতে পারছি। বুট ক্যাম্পটাও আবার অনলাইনে এই জিনিসটা অ্যাট্রাক্ট করেছিল। And I was having some anger issue recently. I really want to get rid of it. Thank you so much. আপনার কনসার্নের জায়গাটাকে ভীষণ রকম। আমরা অ্যাঙ্গারের মতো বেসিক ডিস্ট্রেস গুলো কোন সোর্স থেকে হয়, কিভাবে হয়, আপনি ভীষণ ভালোভাবে জানতে পারবেন। এবং আমাদের 4টা সেশনে অ্যাটেন্ড করলে আমাদের শেষের 2টা সেশন মোটামুটি ইন্টারভেনশন রিলেটেড। প্রথম 2টা সেশন হচ্ছে আমাদের অনেক ফ্যাক্ট বা ইনফরমেশন রিলেটেড। তো শেষের দিকে আপনি যদি 4টা সেশন আপনি পুরোপুরি অংশগ্রহণ করেন, আমার কাছে মনে হয় আপনার উদ্দেশ্যটা অনেকটাই আপনি ফুলফিল করতে পারবেন। আর তারপরে অ্যাংজাইটি কিভাবে কন্ট্রোল করা যায়, ভীষণ ভালো। আমরা এই জায়গাগুলো থাকছে। I'm here. I want to know why everything is not working as my purposes. I'm here. I want to know why everything is not working as my purposes. একটু ডিপ, একটু ডিপ কোশ্চেন। I tried as hard work then, that as smart work both sides. I don't work with me. And what is the problem? আহ একটু পার্সোনালাইজ জায়গাটা লাগছে এই জায়গাটাতে। হতে পারে শুধুমাত্র একটা কোশ্চেন থেকে তো পুরো থিম বা কনটেক্সটটাকে ফুললি আইডিয়া জেনারেট করা যায় না। আপনি এমনও হতে পারে আপনি আমাকে বা আমাদেরকে ইমেইল করতে পারেন প্লিজ। আমরা পার্সোনালি কন্ট্যাক্ট করে আপনার এই জায়গাটাতে আপনাকে আরো বিস্তারিত উত্তর দেওয়ার চেষ্টা করি। আসলে একটু আজান হচ্ছে, অনুগ্রহ করে আমরা কি 1-2 মিনিট একটু সময় নেই, যেহেতু মসজিদটা বাসার খুব কাছাকাছি। অনেকে ডিস্ট্রাক্টেড হচ্ছেন, কি একদমই সময় নেব। ধৈর্য ধরার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজান হচ্ছিল কারণ আমাদের এখনকার একটা অ্যাক্টিভিটি আছে, যে অ্যাক্টিভিটিটার জন্য আসলে আমাদের সাউন্ডটা একটু ডিস্ট্রাক্টিং হবে। আর
এটা ছোট্ট একটা সেফ প্লেস গ্রাউন্ডিং অ্যাক্টিভিটি দিয়ে আমরা আজকে আমাদের বুট ক্যাম্পের বলা যেতে পারে প্রথম যে পদার্পণ বা সামনের দিকে এগিয়ে যাওয়াটা আমরা শুরু করতে চাই। একটা জিনিস যে আমরা মোট থার্মোমিটারটা যখন নিচ্ছিলাম, আমার কাছে একটা জিনিস দেখা যাচ্ছিল যে অসংখ্য রেসপন্স ছিল। 10, 8, 6, 5, 7 হায়ার মার্ক গুলো আমাদের প্রত্যেকটা মানুষের একটা ডিস্ট্রেস বা একটা নেগেটিভ স্ট্রেস শো করছিল। সো যেহেতু আমাদের ম্যাক্সিমাম গ্রুপ মেম্বাররাই অনেক ডিস্ট্রেস বা রেসপন্স অনেক হায়ার স্কোর দেখা যাচ্ছে, ওই সবাই সহ আমরা নিজেরাও জাস্ট একটু নিজেদেরকে একটু রেগুলেট করে আমরা আজকে যাত্রাটা শুরু করতে চাই। এটার জন্য খুব সিম্পল একটা প্রিপারেশন দরকার যে আপনি যেই জায়গাটাতে আছেন সেই অবস্থাতেই সেখানে আগামী জাস্ট কিছু মিনিট একটু নিজের সাথে বসা। আর পাশাপাশি আমার দিক থেকে আহ, এক ছোট কিছু ইনস্ট্রাকশন থাকবে, ওইগুলো ফলো করতে পারলে আমি আশা করছি যে খুব সুন্দরভাবে আপনি একটা সেফ প্লেস গ্রাউন্ডিং অ্যাক্টিভিটি দিয়ে সামনের দিকে মুভ অন করতে পারবেন। সো একটু সবাই নিজেকে রেডি করবেন, একটু নিজেকে প্রস্তুত করবেন, খুব রিল্যাক্স হয়ে বসবেন। নিজে বসার পশ্চাৎটাকে অবশ্যই কমফোর্টেবল করে নেবেন এবং নিজেকে একটু ডিস্ট্রাক্টেড করা অন্য যে কোনো কিছু থেকে, এবং আগামী কিছুটা সময় কোনো রকম জাজমেন্ট ছাড়া, কোনো রকম বিচার বিশ্লেষণ ছাড়া আপনি শুধুমাত্র আপনার বর্তমান সময় নিজের সাথে মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। আমি আশা করছি অধিকাংশ মানুষই খুব রিল্যাক্স হয়ে আরাম করে বসেছেন। আপনি চাইলে হাত দুটোকে আস্তে করে হাঁটুর উপরে রেখে দিতে পারেন এবং আলতো করে চোখ বন্ধ করে দিন। এবার মনোযোগটাকে একেবারে আপনার নিজের সাথে রাখুন। পাশাপাশি আপনি খেয়াল করুন যে আপনি কিভাবে শ্বাস নিচ্ছেন এবং শ্বাস ছাড়ছেন। আপনি অনুভব করুন আপনি কিভাবে শ্বাস নিচ্ছেন এবং কিভাবে শ্বাস ছাড়ছেন। এই নিঃশ্বাস নেওয়া আর ছাড়ার প্রক্রিয়াটা খুব শিথিল ভাবে, খুব শান্ত ভাবে, স্লো এবং ডিপলি নেওয়ার চেষ্টা করবেন। নিজের মনটাকে একটু শান্ত রাখার চেষ্টা করবেন। আপনি আস্তে আস্তে নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে শ্বাস ছেড়ে দিন। আপনি আস্তে আস্তে নাক দিয়ে শ্বাস নিয়ে আস্তে আস্তে মুখ দিয়ে শ্বাস ছেড়ে দিন। শ্বাস নিবেন নাক দিয়ে এবং শ্বাস ছাড়বেন মুখ দিয়ে। অনুভব করুন বাতাসটা কিভাবে আপনার শরীরে প্রবেশ করছে এবং ছেড়ে দেওয়া বাতাসটা কিভাবে আস্তে আস্তে আহ, আপনার শরীর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। আমরা যখন আমাদের নিঃশ্বাস এবং প্রশ্বাস নেওয়াটাকে নোটিস করি, তখন আমাদের বেশ শান্ত লাগে। আমরা স্বাভাবিক অবস্থানের থেকে আরো কিছুটা ডিপার স্টেটে চলে যাই। আমাদের মনটা তখন ভালো লাগে। So, আস্তে আস্তে খেয়াল করুন কিভাবে শ্বাস নিচ্ছেন এবং কিভাবে আপনি শ্বাস ছেড়ে দিচ্ছেন। বাহ! এইবার আপনি খেয়াল করুন যে আপনার ডান পা এবং ডান পায়ের গোড়ালি কিভাবে কোন একটা সারফেস বা মাটির সাথে লেগে আছে। তারপর ডান পায়ের বড় আঙুল, তার পাশের আঙুল, মাঝখানের আঙুল, তার পাশের আঙুল ও একদম কর্নারের ছোট আঙুলটা কিভাবে সারফেসের সাথে লেগে আছে। একইভাবে খেয়াল করুন আপনার বাম পা, বাম পায়ের গোড়ালি, বাম পায়ের বড় আঙুল, তার পাশের আঙুল, মাঝখানের আঙুল, তার পাশের আঙুল এবং একদম কর্নারের ছোট আঙুলটা কিভাবে সারফেসের সাথে লেগে আছে।
আপনি আপনার কাপড়গুলো কিভাবে আপনার গায়ের সাথে লেগে আছে সেটাকে খেয়াল করতে পারেন। আপনার ঘরে আপনার ফ্যানের বাতাস বা এয়ার কন্ডিশনারের বাতাসটা আপনার গায়ে কিভাবে লাগছে সেটাকে একটু খেয়াল এবং আপনি কোনো রকম জাজমেন্ট ছাড়া, কোনো রকম বিচার বিশ্লেষণ ছাড়া আগামী কিছুটা সময় শুধুমাত্র নিজের সাথে থাকবেন, নিজেকে সাহায্য করার চেষ্টা করবেন। এইবারে আপনি এখন অনেকটাই সেন্টার্ড, গ্রাউন্ড গ্রাউন্ডেড এবং অনেকটা ফোকাসড আমার সাথে। এইবারে আমি খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্যের ছবি কল্পনা করছি। প্রাকৃতিক ভীষণ সুন্দর দৃশ্যের একটা ছবি তৈরি করতে বলবো, যেটা দেখতে ভীষণ আরামদায়ক হবে, অনেক কমফোর্টিং হবে এবং যেখানটাতে আপনি পিসফুল ভাবে অনেকক্ষণ সময় অতিবাহিত করতে পারবেন এবং আপনার নিজের জীবনে পিসফুল লিভিং এর জন্য সহায়ক হবে। এখন এবং ওই জায়গাটা অবশ্যই দূর থেকে একটা বর্ডার থাকবে, যে কেউ ওখানটাতে প্রবেশ করতে পারবে না। এবং জায়গাটা ফ্যান্টাসাইজ হওয়াটা এনকারেজড, মানে এটা যদি কল্পনায় নেওয়া যায় খুবই ভালো হয়। এটাতে চোখে দেখা জায়গা হতে হবে, ইটস নট নেসেসারি। আপনি কল্পনায় যে কোনো একটা সুন্দর দৃশ্যের মতো জায়গাকে আপনি বেছে নিতে পারেন। এটা এমনও হতে পারে যে অনেক সুন্দর একটা বিচের পাশে একটা বিচ হাউস, অথবা এমনও হতে পারে একটা বড় কোনো পাহাড়ের চূড়ায়, অথবা কারো পছন্দ একটা ওয়াটার সোর্স বা একটা লেকের পাড়ে একটা ছোট্ট সুন্দর বাগান বাড়ি, ফুলের বাগান সহ, মানে যার যেখানে পছন্দ সেরকম সুন্দর একটা জায়গাতে নিজের জন্য ছবির মতো সুন্দর একটা জায়গাকে রেডি করা। আমি একটা এক্সাম্পলকে নিচ্ছি, যেমন আমি বিচের পাশের এক্সাম্পলটাকে আর একটু ডিটেইল করছি। যেমন যারটা বিচের পাশে সে মশা দেখা যাবে যে অনেক বড় খোলা একটা আকাশ পাবে, বিস্তীর্ণ লম্বা একটা ফ্রেশ বিচ পাবে, যে জায়গাতে বসার জায়গা থাকবে, বিচের পাশে তার জন্য একটা ঘর হতে পারে এবং সেখানটাতে হাঁটার জায়গা থাকবে। অনেক দূরে হয়তো সে সাদা গাংচিল উড়ে যেতে দেখছে, দূরে হয়তো পাহাড় দেখা যাচ্ছে এবং নীল শান্ত শীতল জলের সঙ্গে ছোট ছোট মৃদু ঢেউ আছে, খানিকটা বাতাস আছে, অনেক দূরে ছোট ছোট লাল কাঁকড়া বিচরণ করছে এবং একটা ফ্রেশ বিচে মৃদু ঢেউ আছে, প্রচন্ড বিশুদ্ধ বাতাস আছে এবং তার ইচ্ছে করছে আগামী কিছুটা সময় ওই জায়গাতে নিজের মতো ঘুরতে, নিজের মতো অনুভব করতে। So, আমি এবার অনুরোধ করছি আগামী কয়েকটা মিনিট সময় আস্তে আস্তে আপনি আপনার মতো করে নিজের জায়গাটাকে যত্ন করে এক্সপ্লোর করুন। আপনি চারপাশটাকে ঘুরে দেখুন, আপনি যেইখানে আপনার সেফ প্লেসটাকে তৈরি করেছেন ঠিক ওই জায়গাতেই মনের চোখে হৃদয় দিয়ে আপনি একটু আপনার সেফ প্লেসটাকে এক্সপ্লোর করুন, ঘুরে দেখুন এবং আপনি অনুভব করুন এটা আপনার শরীরের ভেতরে কেমন একটা কমফোর্টেবল অনুভূতি তৈরি করছে এবং আপনার নিজের বডিটাকে অ্যালাউ করুন টু ফিল দিস রিল্যাক্স অ্যান্ড কমফোর্টেবল সেন্সেশনস। আপনার নিজের শরীরটাকে অ্যালাউ করুন রিল্যাক্স সেন্সেশনটা ফিল করতে এবং আপনি আগামী কিছুটা সময় ওই সুন্দর শান্ত নিরিবিলি জায়গাটাকে আপনি ঘুরে দেখুন, এক্সপ্লোর করুন এবং এই যে সুন্দর কমফোর্টিং সেফ প্লেসটা তৈরি হলো এই জায়গাটাতে, আপনি প্রায়শই প্রত্যেক দিনই চাইলে ঘুরতে আসতে পারেন। এই সেফ প্লেসটা অন্য কারো নয়, দিস ইজ ইওর ইমোশনাল প্রপার্টি, যেটা আপনার একটা ফ্যান্টাসাইজ প্রপার্টি। এই জায়গাটার কারণে এটা একেবারেই আপনার, তাই কোনো বিভেদ নয়, কোনো দ্বন্দ্ব নয়, কোনো অসুবিধা নাই। আপনি যখন খুশি তখন এই জায়গাটাতে
ঘুরতে আসতে পারেন। এবং আমার ছোট্ট একটা অনুরোধ রইল, আপনি যখনই আপনার দৈনন্দিন জীবনে স্ট্রেস অনুভব করছেন, অনেক স্ট্রেস লাগছে, তখন ওই কাজ থেকে নিজেকে কিছুটা বের করে নিয়ে একটা আরামদায়ক 10 মিনিট থেকে 5 মিনিট সময় নিজের জন্য বের করে আপনি সেফ প্লেস গ্রাউন্ডিং অ্যাক্টিভিটিটা আপনি চাইলে অনুশীলন করতে পারেন। এছাড়া যদি ভীষণ রকম লনলি লাগে, যে অনেক একা লাগছে, ভীষণ একা লাগছে, সেরকম পরিস্থিতিতে আপনি এই অনুশীলনটি করতে পারেন, যেটা আপনার জন্য বেশ বেশ সহায়ক হবে আপনার লনলিনেসটা কাটানোর জন্য। এমনকি ভীষণ রকম ডিফিকাল্ট একটা পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছেন, বুঝতে পারছেন না, অনেক অস্থির লাগছে, সেরকম পরিস্থিতিকেও নিজেকে কিছুটা সময়ের জন্য সরিয়ে নিয়ে এই সেফ প্লেস গ্রাউন্ডিং অ্যাক্টিভিটিটা আপনি করে দেখতে পারেন। আশা করা যায় এটা সামান্যতম কিছু সময়ের জন্য আপনার শরীর, মন এবং সাইকেতে কিছুটা ইমোশনাল এনার্জি রিগেইন করতে হেল্প করবে। আপনি কিছুটা সেফ ফিল করবেন। সো এই চমৎকার গ্রাউন্ডিং অ্যাক্টিভিটিটাতে আমার সাথে পার্টিসিপেট করার জন্য আমি ভীষণ রকম ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি মেহেদী হাসান আপনাদের সাথে ছিলাম। আমি খানিকটা সময় পরে আপনাদের সবাইকে আমি আজকের সেশনে ফিরিয়ে নিয়ে আসবো, যার জন্য নিজেকে আস্তে আস্তে প্রস্তুত করুন। আপনি এইবারে লম্বা করে নাক দিয়ে একটা শ্বাস নিন এবং সময় নিয়ে আস্তে আস্তে মুখ দিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স হয়ে সময় নিয়ে নাক দিয়ে একটা শ্বাস নিন এবং আস্তে আস্তে মুখ দিয়ে শ্বাস ছেড়ে দিন। আরেকবার লম্বা করে নাক দিয়ে একটা শ্বাস নিয়ে মুখ দিয়ে শ্বাস নিন এবং আপনি চাইলে হাত, হাতের আঙুল, একটু পায়ের আঙুল নড়াচড়া করা ও আস্তে 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 একটু ঘাড় ও মাথা নড়াচড়া করতে পারেন। এবং যখন নিজেকে প্রস্তুত মনে করবেন, চোখ খুলে আপনি আস্তে আস্তে আমার সাথে আজকের সেশনে ফিরে আসেন। যখন নিজেকে রেডি মনে করবেন, গিভ ইয়োরসেলফ টাইম, আস্তে আস্তে সময় নিয়ে আমাদের আজকে সেশনে ফিরে আসুন। আজকে একটা ভীষণ রকম গুড ইন্টেনশন নিয়ে, যে আজকের সেশনে বেশ কতগুলো তথ্য আছে, এই তথ্যগুলো যাতে আপনি আপনার নিজেকে, আপনার পরিবারকে এবং আপনার কমিউনিটিকে কন্ট্রিবিউট করার জন্য কাজে লাগাতে পারেন। এবং একটা খুব জেন্টেল কিউরিয়াস মাইন্ড নিয়ে, কিছুটা শেখার আগ্রহ নিয়ে আজকের সেশনটিতে আপনি চলে আসেন যখন। তো আপনি যখন ফিরে আসছেন, আপনারা চাইলে একটু চ্যাট বক্সটাকে কাজে লাগাতে পারেন, যে এখন আপনি কেমন ফিল করছেন, আহ, এবং আপনার অভিজ্ঞতাটা আপনি চাইলে একটু প্লিজ শেয়ার করতে পারেন। যেহেতু আমাদের কথা হচ্ছে না, একটু লিখলে বোঝা যায় যে হ্যাঁ আপনারা আছেন, কথা শুনছেন। সো একটু লিখে জানাতে পারেন প্লিজ। এবং আরেকটা কাজ করা যায়, যে আমরা শুরুতে যেই জায়গাতে মোট থার্মোমিটারে ছিলাম, যেমন কেউ 10-এ ছিলাম, তো সে এখন কততে আছে? সে কি এখনো 10-এ আছে, নাকি 9-এ, নাকি 8-এ? সো একটু একটু নিজের স্কোরিংটাও চাইলে জানাতে পারে, যে ওয়ার ইউ আর রাইট নাও, এখন কোথায় আছে। আজকে সেশনটা আসলে খুব ভালো করে শোনার জন্য আপনারা প্লিজ ইউজ হেডফোন, যাতে শুনতে পারেন ভালোভাবে। হ্যাঁ, আমি কিছু রেসপন্স দেখতে পাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি। শান্ত লাগছে, কিছুটা শান্ত ফিল হচ্ছে, রিল্যাক্স ফিল করছি। ইটস রিয়েলি হেল্প। থ্যাংক ইউ সো মাচ। 4, 6, 3, 2, মানে একটু কম কম স্কোর লাগছে, রাইট? বাহ, দারুণ। এই যে আপনি একটা জিনিস লক্ষ্য করুন, যে আমরা আসলে নিজের আমিকে মাঝে মধ্যে ভুলে যাই। আমরা আমাদের ফাংশনাল অব্লিগেশন বা আমাদের ব্যবহারিক দৈনন্দিন জীবনের এত ব্যস্ততা,
কর্মব্যস্ততা আমাদের নিজেদের ভেতর থেকে কখনো কখনো একদম ছিটকে নিজেকে বের করেছে। আর যখন আমি একেবারেই যত্ন নেই না, তখন আমরা কেমনে ভালো থাকবো, কিভাবে ভালো থাকবো, যে নিজে আমি তো এনার্জাইজ। সো আমরা একটু আজকে তারপরে রেগুলার সেশনের এজেন্ডাতে আমরা সামনের দিকে অগ্রগতি করছি। আপনাদের অনুভূতি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আমরা আজকে যে টপিক গুলোকে কভার করার চেষ্টা করব, যে আমরা হেলথ অ্যান্ড ওয়েলনেসটাকে একটু মানে অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন জানার চেষ্টা করব, এবং আমাদের মেন্টাল হেলথ মানে আমাদের যে মানসিক স্বাস্থ্য এবং তার রোগ বা অসুস্থতা, সেই জায়গাটাকে আমরা জানার চেষ্টা করবো। এবং আমি একদম শুরুতেই বলছিলাম যে আজকে আমরা একটু ওই রোগের শিকড়টা বোঝার চেষ্টা করবো, যে শিকড়টা কোথায়, আসলে কোথা থেকে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বা এই যে মেন্টাল ডিসঅর্ডারের শুরুটা কোন জায়গা থেকে, শিকড় কোন জায়গা থেকে, ওই জায়গায় যে রিসার্চ বেস যে তথ্যগুলো আছে, সেই জায়গাগুলোকে আমরা আজকে শেয়ার করার চেষ্টা করবো। এবং যদি সময় থাকে, সময় আমরা কুলাতে পারি, 9টা নাগাদ, সরি 9:30 পর্যন্ত, তখন আমরা ইম্প্যাক্টটাকে একটু আলোচনা করবো। সো আমরা একটু আজকে আমাদের একদম শুরুর যে জায়গাটা, আপনারা জানি নিঃসন্দেহে এই জায়গাটা আপনাদের জানা আছে যে হেলথ অ্যান্ড ওয়েলনেস কি। আমরা এখানটাতে কিছু ফ্যাক্ট ব্যাখ্যা করছি, কিছু ডেফিনেশন ব্যাখ্যা করছি, যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যেভাবে ডিফাইন করে, যেটা একটা স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং, নট মেয়ারলি দ্য অ্যাবসেন্স অফ ডিজিজ। যা আমার ভেতরটাতে একটা কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল ওয়েলবিং, শুধুমাত্র অসুখের উপস্থিতি না, আমি যে কমপ্লিটলি একটা স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল ওয়েলবিং সব ঠিক আছে নাকি। যখন আমি সবকিছু প্রত্যেকটা স্টেট নিয়ে ফিজিক্যালি, মেন্টালি এবং পুরো সোশ্যাল ওয়েলবিং সিস্টেমটা ভীষণ রকম ভালো আছে, আমি একটা ফাংশনাল লাইফ সামনের দিকে মুভ অন করতে পারছি, আমি এঙ্গেজড, সবকিছুকে মানিয়ে নিতে পারছি, ওই জায়গা থেকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা কমপ্লিট ওয়েলনেস হিসেবে ডিফাইন করে। এবং এইখানটাতে ভীষণ দারুণ একটা জিনিস, যে আমাদের হেলথটা কি সিঙ্গেল ডাইমেনশনাল, একেবারেই নয়। হেলথ হচ্ছে বেসিক্যালি এটা একটা মাল্টি ডাইমেনশনাল, যেখানে অনেকগুলো সেভারাল কি অ্যাসপেক্টস আছে, যেটাতে আমাদের শরীর, আমাদের সামাজিক সম্পর্ক, আমাদের সাইকোলজিক্যাল হেলথ, সব কিছুর কম্বিনেশনে, এবং যেটাতে প্রত্যেকটা ডাইমেনশন ভীষণ রকম ইন্টারকানেক্টেড, ডিপলি ইন্টারকানেক্টেড। যেমন আমাদের কারো যদি শরীর খারাপ থাকে, একটা হাতের মধ্যে আঘাত পেল, যে কোনো হাত, আমার ওই হাতটা আঘাতের জন্য কিন্তু আমার মনটাও কেমন যেন ভেতর থেকে খারাপ হচ্ছে। আমার মনটা যদি ভালো না থাকে, আমার শরীর আলটিমেটলি কিছুক্ষণ পরে কেমন ফ্যাটিক লাগা শুরু, স্ট্রেস লাগা শুরু, নেগেটিভ থটস আসা শুরু। আসলে প্রত্যেকটা ডাইমেনশন একেবারে ডিপলি ইন্টারকানেক্টেড। এবং আমাদের আসলে এই হেলথ এবং ওয়েলনেস এবং মেন্টাল হেলথ জায়গাটা কি জন্য জানার প্রয়োজন, যেটা 2014-এর হোসাইন এবং আদার্স কিছু রিসার্চার একটা স্টাডিতে দেখেছেন যে আমাদের যারা স্ট্রোক করেন এবং যারা ক্যান্সার পেশেন্ট থাকেন, তাদের 47 ভাগ স্ট্রেস, মানে স্ট্রোক পেশেন্টের এবং 54% ক্যান্সার পেশেন্টের, তাদের একটা ডিপ্রেসিভ অ্যাটিটিউড থাকে। মানে এটা তো, স্ট্রোক তো একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, রাইট? তারপরে ক্যান্সারটা তো আমরা ফুললি একটা বায়োলজিক্যাল ডিসঅর্ডার হিসেবে আমরা জানি, এটা পুরোপুরি শরীরের একটা রোগ বা অসুস্থতা। কিন্তু গবেষণায় দেখা গেছে যে স্ট্রোক পেশেন্টের 47%-এর লাইফে তো ডিপ্রেসিভ ডিসঅর্ডার এপিসোড ছিল, এবং 54% পেশেন্ট, মানে পেশেন্টস এর, তাদের ভেতর তো ডিপ্রেসিভ এপিসোড ছিল।
একটু একটু মানে কনসার্নিং। আজকে প্রত্যেকটা তথ্য আপনাদের হয়তো অনেক জায়গাতে একটু টিউন করবে, যেমন কিউরিসিটি জায়গাতে। একটু কিউরিসিটি থেকে আমি শোনার জন্য আপনাদেরকে আহ্বান করব। এবং একটা খুব চমৎকার সিনারিও দেখা গেছে যে 34% ডায়াবেটিক পেশেন্টের ভেতরটাতে তাদের ভেতর ডিপ্রেসিভ সিমটমস লক্ষ্য করা যায়। মানে যাদের ডায়াবেটিক্স আছে তাদের 34% মানুষের ভেতরটাতে ডিপ্রেসিভ সিমটমস গুলো দেখা যায়। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস হলো, স্ট্রেস এবং বা ডিপ্রেশন এটা যে কোনো একজন মানুষকে ফিজিক্যাল সিমটমস বা ডিজিজের দিকে ঠেলে নিয়ে যেতে পারে। মানে খুব ইন্টারকানেক্টেড লাগছে না যে আমার মন ভালো না, এটা কিন্তু আমার শরীরটাকে খারাপ করে ফেলতে পারে। যে আমার স্ট্রেস বা ডিপ্রেশন এটা আমার ভেতরে যে কোনো ফিজিক্যাল সিমটমস বা ডিজিজের দিকে আমাকে নিয়ে যেতে। আমি ছোট্ট একটা এক্সাম্পল বলছি যে আমার কাছে একজন মানুষ এসেছিলেন যার বয়স মাত্র 27 বছর, যার ফাস্টিং এ অলমোস্ট 17+ ডায়াবেটিক্স থাকতো। ফাস্টিং এ সে যখন কোনো রকম খাবার ছাড়া সকালবেলা খালি পেটে তার সুগার মেজার করতে 17, ভয়াবহ, অনেক বেশি ব্লাড সুগার থাকতো। এবং যখন তার হিস্ট্রি নেওয়া গেল দেখা গেল যে দিস পার্সন হ্যাভ ভেরি ব্যাড চাইল্ডহুড, প্রচন্ড রকম খারাপ একটা চাইল্ডহুড ছিল তার। অত্যন্ত ট্রমাটিক একটা গ্রোথ নিয়ে তার গ্রোয়িং এক্সপিরিয়েন্সটা হয়েছে। এখন এখন তার সাথে আসলে ইনডেপথ গবেষণা করা যায় যদি, বাট এটা মেবি ইস কুড বি এ কজেস তার এতগুলো সাইকোলজিক্যাল ডিস্ট্রেসটা তার ডায়াবেটিক্স এর পেছনে কোনো না কোনো একটা রোল থাকতেও পারে। এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো তার যখন রিকভারি হয়ে গেল তার কিন্তু এরপরে ডায়াবেটিক্স এর জায়গাটা কমে গেছে, ভীষণ রকম কমে গেছে, 7-8 এর দিকে চলে এসছে ফাস্টিং এ। এখন রিকভারি যেহেতু করেছে বলা যায় যে হতে পারে যে কিছুটা ইন্টারকানেক্টেড ছিল। এবং আসলে ওয়েলনেস ইটসেলফ, এই যে সুস্থতাটা, এটা একটা ব্রডার কনসেপ্ট, এটা ভীষণ রকম একটা ব্রডার কনসেপ্ট, যেটা অনেকগুলো আমাদের চয়েস, আমাদের লাইফস্টাইল, আমাদের অ্যাক্টিভিটিস এবং একটা হলিস্টিক স্টেট অফ হলিস্টিক হেলথকে ভীষণ রকম ইন্টারকানেক্টেড করে। এবং সবকিছু মিলিয়ে আমাদের সুস্থ থাকার জায়গাটাকে ডিফাইন করতে পারে। আর এটাকে যদি খুব আমরা সহজভাবে দেখতে চাই, একটা বিভিন্ন ওয়েলনেস এর ডাইমেনশনসটাকে একটা ফ্রেমে আমরা দেখলে বলা যেতে পারে যে আমাদের হোলিস্টিক ওয়েলনেসটা তখনই ডিফাইন হয় যখন আমাদের ফাইন্যান্সিয়াল সমৃদ্ধি থাকে, যখন আমার শরীর সেটা ভালো থাকছে, যখন আমার স্পিরিচুয়াল হেলথটা ভীষণ রকম ভালো থাকছে, যখন এনভায়রনমেন্টের কোনো ডিস্ট্রেস থাকছে না, আমার সবকিছু মিলিয়ে পরিবেশগত দিক থেকে আমি অনেক ভালো আছি, আমার নিজের ভেতরকার ইমোশনাল ওয়েলবিংটা যখন ভীষণ রকম ভালো আছে, আই হ্যাভ অ্যান এক্সিলেন্ট ইন্টেলেকচুয়াল সিচুয়েশন, আমি ইন্টেলেকচুয়ালি ভীষণ রকম একটা গ্রোথের মধ্যে আছি, এবং আমার ইন্টেলেকচুয়াল গ্রোথ অনেক বেশি, ওভারঅল আমি ভীষণ রকম ভালো আছি, ইভেন হায়ার অপটিমাল ভোকেশনাল এন্ড অকুপেশনাল হেলথ এর মধ্যে দিয়ে যাচ্ছি। মানে আমি একটা ফুললি ফাংশনাল লাইফ লিভ করছি, যেখানটাতে আমি ফুললি ফাংশনাল, অনেক ওয়েল ওয়ার্ক করছি, অপটিমাল পারফরমেন্সের মধ্যে আছি। এবং সবকিছু মিলিয়ে যখন একটা সামাজিক সুসম্পর্ক, আমার পরিবার, আমার ভাই বোন স্ত্রী আত্মীয় স্বজন সহ সবাই মিলেমিশে একটা ব্যালেন্সড প্রফুল্ল প্রশান্তিদায়ক জীবন যাপন করতে পারছি, এই পুরো ডাইমেনশনটা ইন্টারকানেক্টেড করে বেসিক্যালি এটা আমাদের সুস্থতাটাকে অনেক সুন্দরভাবে ডিফাইন করতে পারে। ওয়েলনেসটা এর ভেতরে যদি বেশ কতগুলো কম্পোনেন্টের ঘাটতি থাকে তখন আসলে বলা যায় যে হলিস্টিক ওয়েলনেস বা সুস্থতার মধ্যে কিন্তু আমি নাই। তার মানে এই এই ডাইমেনশন হুইলটাকে একটু মাথায় রাখা যেতে পারে যে আমাদের সুস্থতার জন্য কিন্তু প্রত্যেকটা ডাইমেনশন প্রচন্ড রকম জরুরি একটা ফ্যাক্টর হিসেবে রোল প্লে করে। আমি একটু জাস্ট আপনাদের কাছে মেন্টাল হেলথ নিয়ে একটু জানতে চাই যে মানসিক স্বাস্থ্য ব্যাপারটা আবার কি জিনিস, এই জায়গাটাতে আপনাদের ধারণা, থটস বা একটু আইডিয়াটা আমি একটু জাস্ট আপনাদের কাছ থেকে।
জানতে চাই, একটু আমাকে চ্যাট বক্সে লিখে জানাবেন। আপনারা আমাকে শুনছেন তো? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। ও, আপনার মাইক্রোফোনটা হঠাৎ করে ঠিক আছে। আপনি একটু জাস্ট চাইলে চ্যাট বক্সে লিখে জানাতে পারেন, বা চাইলে একটু ভার্বালি, যেহেতু মাইক্রোফোন খোলা পেয়েছেন আপনি শেয়ারও করতে পারেন। ঠিক আছে, একটু জানাবেন প্লিজ যে আমরা, এটা কি শুধুই মাত্র মনের একটা অবস্থা, যে আমাদের মানসিক স্বাস্থ্য, নাকি অন্য কিছু কি? জিনিসটা কি, মানে মেন্টাল হেলথ জিনিসটা কি? মেন্টাল হেলথ নিয়ে আপনাদের থটস বা আইডিয়াস কি? যদি একটু বলেন, এটা আসলে খুব অ্যাবস্ট্রাক্ট মাঝে মাঝে, যে মন ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, শুধু অনুভব করা যায়। তাই এটা কি একটা মনের অবস্থা নিচ্ছ কি, নাকি অন্য কিছু? প্লিজ একটু শেয়ার করবেন। এখানটাতে ভুল বা শুদ্ধ কিছুই নাই। আমরা সবাই এখনো শিখছি, আমি এমনও আছে যে আপনাদের সাথে কথা বলেও অনেক কিছু শিখতে চাই আজকে আপনাদের কাছ থেকে। হম, একজন ভীষণ সুন্দর একটা রেসপন্স করেছে, যে মেন্টাল হেলথ ইজ লাইক হাউ উই আর ডুইং মেন্টালি এন্ড হাউ উই ফিল লাইক ইট। বাহ, দারুণ একটা রেসপন্স ছিল। থটস, ইমোশনস এন্ড বিহেভিয়ার, দারুণ, অনেকগুলো কম্প্রোমাইজ সুন্দরভাবে আপনি নিয়ে এসছেন। আর কিছু শেয়ার করতে চান? হাউ উই অ্যানালাইজ আওয়ার সারাউন্ডিংস, ভীষণ রকম সুন্দর একটা তথ্য। আমি একটু মানে মেন্টাল হেলথের জায়গাটা বলছি, মানে অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বেসিক্যালি যে মেন্টাল ডিসঅর্ডারটাকে কিভাবে ডিফাইন করে, আপনারা যে ডেফিনেশন গুলো বলছিলেন যে আসলে সবকিছু মিলিয়ে আমাদের পুরো মেন্টাল হেলথের জায়গাটা, আমি একটু আপনাদের রেসপন্স গুলো এত সুন্দর, একটু নিতে চাই। একজন লিখছেন মেন্টালি হ্যাপি ফিল করা, ফেস দেখে যেন কেউ বুঝতে পারে যে আমাকে হ্যাপি লাগছে। বাহ, ভীষণ দারুণ ভাবে ডিফাইন করলেন। মেন্টাল হেলথ আমাদের সাইকোলজিক্যাল, ইমোশনাল, সোশ্যাল সবকিছু মিলিয়ে নিজের একটি সাম্যাবস্থা। এই সাম্যাবস্থা ইজ এ ভেরি ডিপ ওয়ার্ড, একটা ভীষণ সুন্দর ইকোসিস্টেমের যে জায়গাটা, সবকিছু মিলিয়ে ভালো থাকার একটা জায়গা, ভীষণ সুন্দর একটা ওয়ার্ড। সো তারপরে to understand our own potentiality, how we think and feel and cope with daily life stressor and contribute. বাহ, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দরভাবে এক্সপ্লেন করেছেন। ইমোশনাল, সাইকোলজিক্যাল এন্ড সোশ্যাল ওয়েলবিং, এক্সেলেন্ট। মনের সুস্থতায়ক অবস্থা যা মানসিক শারীরিক সুস্থতার সাথে সম্পর্কিত। আপনারা আসলে ভীষণ সুন্দরভাবে মেন্টাল হেলথটাকে ডিফাইন করেছেন। দিস ইজ এনাফ, দিস ইজ এনাফ, থ্যাংক ইউ। আমি জাস্ট একটু তাহলে রোগের জায়গাটাকে বললে, রোগের ঠিক অপোজিটটা হচ্ছে আসলে বলা যেতে পারে যে একটা সুস্থতার জায়গা। সো আমি একটু রোগ নিয়ে তাহলে বলি, যে আমাদের মেন্টাল ডিসঅর্ডার জিনিসটা কি। আসলে আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে বারবারই আমাদেরকে নিয়ে আসতে হবে, যে ওরা যেভাবে দেখে যে মেন্টাল হেলথ ডিসঅর্ডার ইজ ক্যারেক্টারাইজ বাই এ ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট ডিস্টারবেন্স। একটু বুঝতে হবে ওয়ার্ডিংটা, ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট ডিস্টারবেন্স ইন ইন্ডিভিজুয়াল কগনিশনস, ইমোশনাল রেগুলেশন, মানে ওই যে ফ্যানের রেগুলেটরের মতো। আসলে আমাদের আবেগটাকে কিন্তু নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু যখন আমাদের আবেগের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, যখন আমি অ্যাভয়েড টু এক্সপ্লয়েট বা একদম ধ্বংসাত্মক জায়গাতে পৌঁছে যাই, তখন কিন্তু আমরা আমাদের আবেগের নিয়ন্ত্রণ হারিয়ে or behaviors. It is usually associated with degrees of impairment and important areas of functioning. মানে একটা জিনিস, আমাদের ডিগ্রিস অফ একটা ইম্পেয়ারমেন্ট থাকবে, এবং আমাদের ফাংশনিং লেভেল যখন ইম্পেয়ার্ড হবে, এবং একটা সিগনিফিকেন্ট ডিস্টারবেন্স থাকবে, একজন মানুষের যখন চিন্তার জায়গাটা ভীষণ রকম ডিসওরিয়েন্টেড বা ডিসরাপ্ট অথবা নষ্ট হয়ে যেতে পারে, তার আবেগীয় নিয়ন্ত্রণের দক্ষতা সে হারিয়ে ফেলতে পারে, অথবা তার আচরণগত নিয়ন্ত্রণ
ইম্পেয়ার্ড হয়ে যেতে, নষ্ট হয়ে যেতে পারে। এবং যেটা একটা ডিস্ট্রেস অ্যাসোসিয়েট থাকতে পারে, এবং যেটা তার গুরুত্বপূর্ণ ফাংশনাল জায়গাটাকে নষ্ট করবে। এক্সাম্পলস, একজন মানুষ সে প্রচন্ড মানে ডিস্টার্ব, এবং সে প্রায়শই ধরলাম উনি একজন মেল পার্সন, ওনার 50 বছর বয়স, এখন মেজাজটা দারুণ খিটখিটে, বেচারা মাঝখানে চাকরি হারাইছে, অফিস অনেক হই হট্টগোল করার জন্য, অফিসে বসে চেয়ার উঠায় মারছে। এখন সে বাসায় এসে ওয়াইফের সাথে তুমুল ঝগড়া, এবং ঝগড়া তো শুধু ঝগড়াই নয়, সে দিব্যি মারামারি লেগে গেল। এখন এই অবস্থাটাকে আপনারা কি বলবেন? এটাকে কি বলবেন? তার কোন কোন লোকেশন গুলো বা জোন গুলো ইম্পেয়ার্ড হলো, একটু বলবেন এই জায়গাটাতে? কয়টা জায়গা নষ্ট হয়েছে? একটু আপনাদের রেসপন্স। নিঃসন্দেহে ইমোশনালি আনস্টেবল, এবং তার কিন্তু ফাংশনাল ইম্পেয়ারমেন্ট হয়ে গেছে, সে কিন্তু জব হারিয়ে ফেলেছে। বিকজ সে সে তো নিজের মুডটাকে রেগুলেটই করতে পারে না, সে চেয়ার উঠে বসে মেরে দিছে। এখন ওই লোকটাও রক্তাক্ত হইছে, সে চাকরিও হারাইছে, এবং সে এসে ডিসপ্লেস করতেছে তার অ্যাঙ্গারটাকে তার ওয়াইফের সাথে, দিব্যি তুমুল ঝগড়া মারামারি লেগে গেছে। একজন ভীষণ সুন্দরভাবে লিখেছে যে ফ্যামিলি, অকুপেশন, সোশ্যাল, ইমোশনাল, মানে তার ম্যাক্সিমাম অফ দ্য ডোমেইন ইম্পেয়ার্ড হয়ে গেছে। দারুণ দারুণ, এক্স্যাক্টলি, মানে তার ম্যাক্সিমাম অফ দ্য ডোমেইন ইম্পেয়ার্ড হয়ে গেছে। সেই মানুষটা হতে পারতো, যে হতে পারে তার ভেতরে একটা এমডিডি ইস্যু আছে, অথবা সে নিজে কোনো অ্যাংজাইটি রিলেটেড ইস্যু থাকতে পারে, তার নিজের ভেতরে কোনো সাইকোটিক ফিচার হঠাৎ করে ম্যানিয়া ট্রিগার করতে পারে, অথবা এমনও হতে পারে তার কোনো পিটিএসডি, অথবা এখন ইন্টারজেনারেশনাল ট্রমা ট্রিগার হয়েছে, অথবা সে একেবারে তার সুস্থতার জায়গাটা নিয়ন্ত্রণ হারিয়েছে, যার ফলে সে ভীষণ রকম একটা ডিসরেগুলেটেড বিহেভিয়ার থেকে সে তার ম্যাক্সিমাম ফাংশনাল ডোমেনকে নষ্ট হয়ে গেছে, এবং প্রত্যেকটা ডোমেইন একের পর এক কলাপস করছে। আসলে প্রচন্ড রকম এবং এবং সে সার্টেনলি সে ফাইন্যান্সিয়াল ব্যালেন্স হারিয়ে ফেলেছে, এবং আচরণের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। এক্স্যাক্টলি, সে তো ফাইন্যান্সিয়াল ব্যালেন্স হারিয়ে ফেললো, সেফটি হারিয়ে ফেললো। এখন তার যদি সার্টেন অ্যামাউন্ট অফ সেভিংস না থাকে, ওই লাইফটাকে সে এরপরে কিভাবে সার্ভাইভ করে? ভেরি ডিফিকাল্ট, বরং ওইটা এরপরে আরো লেয়ার অফ স্ট্রেস অ্যাড করবে, এবং তখন তার লাইফটা আরো ডিস্টার্ব হয়ে যায়। এবং একটা কথা নিঃসন্দেহে মনে রাখা উচিত, যে এই ডিসঅর্ডারটাকে কারা আইডেন্টিফাই করবে, এবার কারা ট্রিট করবে। আসলে এখানটাতে একেবারে যে ডিসঅর্ডার নিডস টু বি আইডেন্টিফাইড এবং ক্যাটাগরাইজ এন্ড ট্রিটেড বেসড অন ইস্টাবলিশ গাইডলাইন। যে আমি মন গড়া দুই তিনটা ওপিনিয়ন বললাম যে এইটা করলে না আপনার ওয়াইফের সাথে 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 ঠিক হয়ে যাবে, আপনি এইটা করলেই এইটা ঠিক হয়ে যাইতো, অথবা আপনি জাস্ট একেবারে সোশ্যাল ওপিনিয়ন বায়াসনেস থেকে জাস্ট দুইটা তিনটা কথা বলে দেন যে আপনি মাত্র তিনটা জিনিস করবেন, আপনার ইন্টার লাইফ ফিক্স হয়ে গেল, আপনি একটা ম্যাজিক পিলস খাইলেন, আপনার সবকিছু ঠিক হয়ে গেল। আসলে এটা কোনোভাবেই ঠিক নয়। আপনার যারা ক্লিনিক্যালি ভীষণ সাউন্ড হেলথ কেয়ার প্রফেশনালস, যাদের স্পেসিফিক আইডিয়াস আছে, যাদের উচ্চতর ডিগ্রিজ আছে, যাদের পড়াশোনা আছে, যারা রিকগনাইজড, তারাই বেসিক্যালি বেসড অন লটস অফ ইনফরমেশন, বেসড অন অল দ্য ক্রাইটেরিয়ান, তারা একটা রোগকে ডায়াগনোস করতে পারে। তার স্পেসিফিক সিমটমস গুলোর উপর ভিত্তি করে, বেসড অন দ্য ডিউরেশন, ফ্রিকোয়েন্সি, ইন্টেন্সিটি, এবং বেস্ট অফ দ্য মানে ফাংশনাল কগনিটিভ রেগুলেশন, মানে ইমোশনাল রেগুলেশন, কগনিটিভ ইমপ্যারমেন্ট, বিহেভিয়ারাল ইমপ্যারমেন্ট, এবং তার ফাংশনাল ইমপ্যারমেন্টকে সবকিছু বিচার বিশ্লেষণ করে তার ভিত্তিতে একটা সাউন্ড ডায়াগনোসিস দিতে পারে। এই জায়গাতে যে কেউ জাস্ট বলে ফেললো আর একটা ডায়াগনোসিস হয়ে গেল, সেটা কিন্তু একেবারেই নয়। এখানটাতে ডায়াগনোসিসটা দেওয়ার জন্য ক্লিনিক্যালি যারা গ্রাউন্ডেড এবং এস্টাবলিশ গাইডলাইন ফলো করে, তারাই এই জায়গাটাকে ডায়াগনোস করতে পারে। এবং একটা ভীষণ জরুরি তথ্য এখানটাতে, যা আমাদের চারপাশের চারপাশের প্রত্যেক 8 জনের ভেতরে, অথবা 970 মিলিয়ন পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড,
যারা যারা এখনো একটা মেন্টাল ডিসঅর্ডার নিয়ে তাদের জীবনটাকে যাপন করছে। আপনি অবাক হওয়ার মতো, প্রচন্ড রকম অবাক হওয়ার মতো যে আমাদের চারপাশে প্রত্যেক 8 জনের ভেতরে পসিবলি একজন কোনো না কোনো রকম মেন্টাল ডিসঅর্ডারের ভেতর দিয়ে যাচ্ছেন। এবং অ্যারাউন্ড দ্য গ্লোব, সারা পৃথিবীতে অলমোস্ট 970 মিলিয়ন পিপল যারা কোনো না কোনো মেন্টাল ডিসঅর্ডারের মধ্যে দিয়ে যাচ্ছে, যেটা ইনস্টিটিউট অফ হেলথ মেট্রিক্স ইভালুয়েশন 2022 এর একটা রিপোর্ট। যে কত ভয়াবহ একটা অবস্থা। তার মানে হতে পারে আমাদের পরিবারের কেউ, আমার বন্ধুদের কেউ, আমার কমিউনিটির কেউ, আমার চারপাশের কেউ, আমার সমাজের কেউ কেউ, অথবা অনেক মানুষ আমরা হোলিস্টিকলি একটা মেন্টাল ডিসঅর্ডারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমরা হয়তো জানিও না, আমরা সচেতন না, বাট দেখতেছি আস্তে আস্তে বিভিন্ন ডোমেইন ইম্পেয়ার্ড হচ্ছে। আমরা শুধু বলতেছি ওর ওর শুধুমাত্র টাকা পয়সা নাই পকেটে, না, ওর পকেটে টাকা পয়সা নাই, কনসিকুয়েন্সেসটা আসছেই হয়তো তার অন্য একটা ডোমেইন অলরেডি ইম্পেয়ার্ড হয়ে গেছে, যার ফলে সে জব হারিয়েছে, তার কাজ হারিয়েছে, অথবা সে এত এক্সট্রিমলি সে নিজে বার্ন আউট হয়ে গেছে, সে এখন কাজ করতে পারতেছে না, মানে সে আগে থেকেই লস্ট। এবং এখানটাতে বেসিক্যালি পুরো জায়গাটা ভেঙে পড়তে পারে, একটা ইকোসিস্টেম, একটা পিরামিড, একটা গ্রোথ মুহূর্তের মধ্যে ভেঙে ফেলতে পারে, যখন মানুষ আসলে প্রচন্ড রকম একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের মধ্যে দিয়ে যায়। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, সাইকোলজিক্যাল ডিসঅর্ডার গুলো ম্যাক্সিমাম অফ দা কেসের ক্ষেত্রে দেখা যায় ফুললি রিকভার করে, ফুললি রিকভার করে। যেমন এক্সাম্পল, সুইসাইড ইজ 100% প্রিভেন্টেবল, যে কেসগুলোকে বাঁচানো যায় ওরা শতভাগ রিকভারি। যে বরং আমাদের যে ফিজিক্যাল ডিজিজ গুলো, যেমন কারো কারো একেবারে ডিসফাংশনাল কিডনি ড্যামেজ হয়ে যায়, অনেক সিভিয়ার ব্রেন ইনজুরি হয়, এইগুলো হয়তো রিকভারি অনেক রেট কম, কিন্তু রেদার এই সাইকোলজিক্যাল ডিসঅর্ডার গুলো দেখা যায় ওর থেকে অনেক বেশি রিকভারি রেট বেশি। বাট বড় এখানটাতে আমাদের একটা বড় পপুলেশন ভীষণ রকম একটা স্টিগমা বা টেবু বা একটা লজ্জা শাইনেস এখনো কাজ করে। ও, ইফ আই এম জাস্ট গোস টু দ্য, ও আমি মানসিক রোগী, আমি কেমনে যাই, মানুষ কি বলবে আমাকে, এই যে টেবু, এই যে লজ্জা, এই শাইনেসটা বরং ওই অসুস্থতাকে আরো স্কেলেট করতে 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 একসময় দেয়ালে পিঠ থেকে যায়। দেয়াল ভেঙে গেল ওই মানুষগুলো কোনো হেলথ প্রফেশনালস বা যারা আসলে ক্লিনিক্যালি চিকিৎসা করতে পারে তাদের কাছে যায় না। এখানটাতে এই ভীষণ রকম রেজিস্ট্যান্ট বা রিল্যাক্টেন্ট প্যাটার্নটা কখনো কখনো অনেক জীবন নাশের বা অসুস্থতা থেকে মৃত্যুর কারণ পর্যন্ত কিন্তু ঘটাতে পারে। কিন্তু আমরা যারা কমিউনিটিতে এই যে একটা আলো নিয়ে এসেছি, বা আমরা যারা আজকে পার্টিসিপেট করছি, এই মানুষটার ফলে জাস্ট ঘরের একটা মানুষের, জাস্ট পাশের মানুষের যদি বেনিফিটেড হয় কোনো একদিন, আমাদের আজকের এই প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা সেকেন্ড আজকে হয়তো সার্থক হবে। সো আমি একটু সামনে যাচ্ছি, যে আমরা আসলে এই যে যে আমরা আসলে ডিফারেন্সটা কি তাহলে আমাদের নর্মাল সাইকোলজিক্যাল ফাংশনিং আর ডিস্ট্রেসের মধ্যে পার্থক্যটা কি, সেই জায়গাটাকে আমরা একটু খুব সিম্পলি এই জায়গাটাতে আমরা একটু বোঝার চেষ্টা করবো একেবারে, মানে আমি একেবারে ভেঙে ভেঙে এই যে খুব সিম্পল ওয়েতে বলছি। আসপেক্টস গুলো বাম দিকে, আর নর্মাল সাইকোলজিক্যাল ওয়েলবিং আর সাইকোলজিক্যাল ডিস্ট্রেস মানে আসলে সাইকোলজিক্যাল ডিস্ট্রেস বেসিক্যালি অনেকটা আমার অসুস্থ দশা, আর নর্মাল সাইকোলজিক্যাল ওয়েলবিং হচ্ছে আমি খুব ভালো অবস্থায় মোটামুটি আছি। হ্যাঁ, আমার কষ্ট হচ্ছে কোথাও না কোথাও, বাট আই এম ডুইং ওয়েল। আর সাইকোলজিক্যাল ডিস্ট্রেস না, আমার ভেতরে হয়তো কোনো না কোনো অসুস্থতা আছে। সো ডিউরেশন বা ইন্টেন্সিটি অ্যাসপেক্টে যদি নর্মাল সাইকোলজিক্যাল ওয়েলবিংটাকে দেখা যায়, যে একজন মানুষ খুব সিম্পলি সে স্যাড ফিল হতে পারে বা অ্যাংশাস ফিল হতে পারে, যেটা খুব টেম্পোরারি হবে এবং ম্যানেজেবল হবে, মানে সে স্ট্রেস, অ্যাংজাইটি বা স্যাডনেস এক্সপিরিয়েন্স করতে পারে, যেটা টেম্পোরারি হবে এবং ম্যানেজেবল, সে ম্যানেজ করতে পারে। এগুলো এরকম না যে একেবারে বিয়ন্ড কন্ট্রোলে চলে গেছে বা সে একেবারে বের হয়ে গেছে, না। আর সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের ক্ষেত্রে কি দেখা যাবে, যে না, সিমটমস আর ভেরি ইন্টেন্স, না অনেক ইন্টেন্স সিমটমস এবং পারসিস্টেন্ট, অনেক দিন থেকে পারসিস্ট করতেছে, ঘুরে ঘুরে আসতেছে রিকারেন্টলি, এবং তার ডেইলি ফাংশনিং কে নষ্ট করে ফেলছে।
এবং তার নর্মাল রিয়াকশনস এর বিয়ন্ডে চলে গেছে। এখন তার আর রিয়াকশনের কোনো রেগুলেশনস নাই, যে ডিসরেগুলেটেড হয়ে গেছে। এবং সে নর্মাল রেসপন্স আর করতেছে না, সে এখন আস্তে আস্তে কোনো না কোনো ডোমেনকে অ্যাফেক্ট করতেছে তার স্ট্রেসর গুলো, এবং সে প্রচন্ড রকম রিয়াক্টিভ হয়ে গেছে। এইরকম জায়গাটাকে হলে আমরা ডিউরেশন এবং ইন্টেন্সিটির দিক থেকে আমরা সাইকোলজিক্যাল ওয়েলবিং আর সাইকোলজিক্যাল ডিস্ট্রেসটাকে দেখতে পারি। ডেইলি লাইফের ক্ষেত্রে কি দেখা যাবে, যে একজন মানুষ তার রেসপন্সিবিলিটি গুলোকে খুব সুন্দরভাবে মেনটেন করতে পারবে, এবং তার সম্পর্কগুলোকে সে খুব সুন্দরভাবে ব্যালেন্স ওয়েতে মিলেমিশে ভালো থাকতে পারবে, মানে তার সম্পর্ক নষ্ট হবে না, এবং তার দায়িত্বের জায়গাগুলো সে সুন্দরভাবে করে যেতে পারে। আর অন্যদিকে সাইকোলজিক্যাল ডিস্ট্রেস যাদের থাকবে, তাদের দেখা যাবে যে না, তাদের সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট হবে, ইম্পেয়ারমেন্ট হবে ডেইলি অ্যাক্টিভিটিসে। সে তার কাজ করতে পারবে না ভালোভাবে, সে তার সম্পর্কগুলোকে মেনটেন করতে পারবে না, অথবা সে নিজে সেলফ কেয়ার করতে পারবে না, মানে নিজেকে ভালো রাখতে পারবে না। সে যদি এরকম এক্সপিরিয়েন্স করতে থাকে, তার মানে সে একটা সাইকোলজিক্যাল ডিস্ট্রেসের মধ্যে। আর কোন ইভেন্টের রেসপন্স কেমন থাকে, মানে যারা খুব নর্মাল সাইকোলজিক্যাল ওয়েলবিং থাকে, তাদের ইমোশনাল রেসপন্স প্রপোর্শনাল থাকে, মানে সে সিচুয়েশনে অ্যাপ্রোপ্রিয়েট আচরণ করে, সিচুয়েশনের সাথে সুইট স্যুট করে, ম্যাচ করে, একটা প্রপোর্শন কভার করে, এবং আস্তে আস্তে সময়ের সাথে সাথে, ইভেন্টের সাথে সাথে এটা ডিক্রিজ করে। তার সে রেসপন্সটা আস্তে আস্তে লো হয়, এবং সে নর্মাল লাইফে আবার ফিরে আসে, অথবা সে নিজে নিজে একা একা ফিরে আসতে পারে। আর খুব সিম্পল একটা ঘটনা, ওটা যদি একেবারে ডিসপ্রপোর্শনেটলি, মানে অনেক বিয়ন্ড ডিসরেগুলেটেড একটা বিহেভিয়ার করে, খুব খারাপ একটা কথা বলে ফেললো স্বামী। আমি ছোট ছোট একটা এক্সাম্পল বলছি, আমাদের তো কালচারালি প্রচন্ড কমন। হাজবেন্ড ওয়াইফের ঝগড়া হচ্ছে, একেবারে আউট অফ প্রপোর্শনালিটি সে তালাক দিয়ে ফেললো, ঝগড়া হচ্ছে, ডিভোর্সের মতো অ্যানাউন্সমেন্ট সে করে ফেললো। ইজ ইট রাইট? এটা কি প্রপোর্শনাল ছিল কোনো হার? মানে ঘটনাটা খুব নিছকই একটা আন্ডারস্ট্যান্ডিং বা একটা কম্প্যাশন বা ইম্প্যাথি ডেভেলপ করতে পারলে হতে পারতো যে এই 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 জায়গাটায় খুব ইজিলি সলিউশন করে ফেলা যেত, বা সেই জায়গায় একটা ডিসপ্রপোর্শনাল অ্যাটিটিউড করে পুরো ডাইমেনশনটাকে নষ্ট করে দিচ্ছে। এবং এটা পারসিস্ট করবে, এবং আস্তে আস্তে তার ক্যাপাসিটি দেখা যাবে ডিক্রিজ করবে, মানে তার ক্যাপাসিটি কমে যাবে, বরং সে প্রায়ই এখন প্রায়শই ডিসঅ্যাপ্রোপ্রিয়েট, মানে ডিসরেগুলেটেড বিহেভিয়ার একেবারে আউট অফ প্রপোর্শনালিটি খুব বেশি বেশি করতে থাকবে। যার ফলে প্রায়শই দেখা যায় যে এমডিডির ক্ষেত্রে তার আস্তে আস্তে তার পারিবারিক সম্পর্কের কোয়ালিটি একেবারে রিডিউস করতে থাকে, এবং একটা সময় সে পুরো ফ্যামিলি থেকে নিজেকে একটা কর্নার করে ফেলে, কমিউনিটি থেকে নিজেকে কর্নার করে ফেলে। এবং ফিজিক্যাল সিমটমস এর অ্যাসপেক্ট থেকে যদি আমরা দেখি, যে নর্মাল সাইকোলজিক্যাল ওয়েলবিং এর ক্ষেত্রে দেখা যাবে টেম্পোরারি এবং মাইল্ড সিমটমস, লাগে একটু ফ্যাটিক লাগতে পারে, একটু রেস্টলেস লাগতে পারে স্ট্রেসের জন্য। নর্মাল ওয়েলবিং এর ক্ষেত্রে যে আমরা সুস্থ হয়ে আছি, হ্যাঁ আমার স্ট্রেস লাগছে, একটু ক্লান্ত লাগছে, নর্মাল ফ্যাটিক। কিন্তু সাইকোলজিক্যাল ডিস্ট্রেস এর ক্ষেত্রে দেখা যাবে যে না, ক্রনিক সিমটমস, ইনসোমনিয়া, একেবারে ঘুম চলে গেছে, ঘুমাতে পারছে না, প্রচুর দুঃস্বপ্ন দেখছে, এবং সিগনিফিকেন্টলি ওয়েট চেঞ্জ হচ্ছে, অনেক বেড়ে যাচ্ছে, অনেক কমে যাচ্ছে, অথবা তার বডিতে বিভিন্ন রকম ক্রনিক পেইন হচ্ছে, এবং যার কোনো বেসিকলি মেডিকেল কজেস নাই, মানে মেডিকেল কজেস ছাড়াই সে একটা ক্রনিক পেইনের ভেতর দিয়ে যাচ্ছে, এবং একটা মেডিকেল কজ ছাড়াই, এবং এটা ক্লিয়ার থাকবে না, বাট সে হয়তো সাফার করছে। একটা মজার প্রবাদ বাক্য আছে, যে আমাদের সোমাটিক সিমটমস ডিসঅর্ডার যাদের থাকে, তাদেরকে ডক্টর এরকম বলে, সর্ব অঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা। মানে তার সারা শরীরেই ব্যথা, তার একবার ঘাড়ে, একবার কাঁধে, একবার বুকে, একবার পেটে, একবার কোমরে, একবার মাথায়, একবার পায়ে, একবার বাম পায়ে, একবার পায়ের গোড়ালিতে, মানে ব্যথা দৌড়াতে থাকে। মানে বেসিকলি এটা হচ্ছে তার
ক্রনিক একটা পেইন হয়তো সোমাটিক সিমটমস ডিসঅর্ডারের ক্ষেত্রে দেখা যায়, কিন্তু আসলে ক্লিয়ার ক্লিয়ার কজটা ডক্টরও ধরতে পারতেছে না, আর সে কিন্তু অনেক সাফার করছে। এটা হচ্ছে আমি একটা এক্সাম্পল হিসেবে বলছি, আমি একটু মজা করে বলছি যাতে সহজে বোঝা যায়। এবং থট প্যাটার্ন নর্মাল সাইকোলজিক্যাল ওয়েলবিং এর ক্ষেত্রে দেখা যেতে পারে যে খুব ওকেশনাল সেলফ ডাউট হতে পারে, বা নিজের ক্যাপাসিটি নিয়ে একটু ডাউট করতে পারে, বা তার ভেতরে খুব ওকেশনাল কিছু নেগেটিভ ডাউট কাজ করতে পারে, কিছু নেগেটিভ থটস কাজতে পারে। বাট সে প্রকৃতপক্ষে কিছু রেশনাল থাকে, যৌক্তিক থাকে, আচরণগুলো যৌক্তিক থাকে। কিন্তু সাইকোলজিক্যাল ডিস্ট্রেসে কিন্তু দেখা যাবে পারসিস্টেন্টলি ইরেশনাল, মানে অযৌক্তিক, ইরেশনাল থাকবে, নেগেটিভ থাকবে প্রায়শ, এবং এবং ডিস্টর্টেড থট, একদম বিচ্ছিন্ন খ্যাপ ছাড়া তার থট প্যাটার্ন থাকবে। এবং প্রায়শই ওসিডি ক্ষেত্রে যেরকম সিমটমস দেখা যায় যে রিপিটেটিভলি থট রেস হতে থাকে, সার্কুলারিটি মেনটেন করে চক্রাকারে তার চিন্তাগুলো ঘুরতেই থাকে। সে তিনবার তিনবার, যে তার তিনবার হাত ধুইলে সে আর বিপদ হবে না, সে ছয়বার গোসল করলে তার অসুখ হবে না। আর বিভিন্ন রকম ইরেশনাল ডিস্ট্রাকটিভ থট প্যাটার্ন, এবং তার চিন্তার রাজ্যে ভীষণ রকম ডিসওরিয়েন্টেশন দেখা যাবে। এই জায়গাটা বোঝা গেছে কিনা প্লিজ, মানে জাস্ট একটু হ্যাঁ বা না একটু রেসপন্স করলে আমি বুঝতে পারছি আপনারা আছেন নাকি, আপনারা আছেন তো, বোঝা যাচ্ছে। একটু ইনবক্সে রেসপন্স করবেন প্লিজ, আছেন কিনা। ও হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ, ইয়েস থ্যাংক ইউ সো মাচ, আপনারা আছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি। সো আমি একটু সামনের দিকে যাচ্ছি, আর আপনাদের বুঝতে কষ্ট হলে প্লিজ জানাবেন, হ্যাঁ। থ্যাংক ইউ। মানে এই জন্য একটু বুঝতে হবে যে আমরা মাঝে মধ্যে হতে পারে খুব কিছু নর্মাল সিমটমস এক্সপিরিয়েন্স করতেছি, আমি অসুস্থ না, যার ফলে কিন্তু নিজে নিজেকে কিন্তু রিকভার করে ফেলতে। আর সাইকোলজিক্যাল ডিস্ট্রেসটা মানে আমাকে অসুস্থতার পথে নিয়ে গেছে। এই দুইটা জায়গাকে ডিস্টিংগুইশ করতে পারলে, আপনি যদি আইডেন্টিফাই করতে পারেন, আপনি বরং অনেক কনফিডেন্ট ফিল করবেন যে হ্যাঁ, না এটা আমার একটা নর্মাল রেসপন্স, আমি ভালোই আছি, যে আমার হয়তো পারে স্ট্রেস বা একটু রেস্ট বেশি নিতে হবে আমার আমার লাইফের জায়গাটাতে। আচ্ছা, ডিসওরিয়েন্টেশনের, ওসিডি এর চিন্তায় ডিসওরিয়েন্টেশন, আমি একটা জিনিস বলি যে ওসিডি চিন্তাগুলো এত রিপিটেটিভ থাকে, এত ইরেশনাল থাকে, যে যৌক্তিক নয়। যেমন উনি একটা জিনিস মনে করে যে আমি যদি তিনবার আহ আমার মোবাইলটা অফ, মানে চার্জ হয়েছে কিনা চেক যদি না করি, আমার ফ্যামিলি কারো ক্ষতি হয়ে যাবে। তারপরে আমি যদি এইটা 9 বার চেক না করি, আমার আমার মানে আমাকে একটা কেসের কথা মনে পড়ছে, উনি বলছিল যে আমি যদি 6 বার করে চেক না করি, আমার ফ্যামিলির আমার একজন ভাই মারা যাবে, আমার কাছে মনে হয়। সে মানুষটা সারাক্ষণ আশঙ্কায় থাকতো, সে 3 বার, 6 বার, 9 বার এই কাজগুলো না করলে তার ফ্যামিলি কোনো সদস্যের ক্ষতি হয়। এই জন্য সে গোসল করতে 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 তাদের 2000 লিটারের পানির ট্যাঙ্ক 2 বার খালি করে ফেলতো। হাতগুলো থেকে সে সাবান ছাড়া ঘষতে থাকতো, ঘষতে তো চামড়া উঠে রক্ত বেরোতো হাতে ফাঁকা। ওই বিভিন্ন রকম ডিস্ট্রাক্টেড থট আস্তে 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 তার ভেতরে একটা ভীষণ রকম সিভিয়ার সিমটমস, এবং ওই ওই টেনশন গুলো থেকে রিলিফ পাওয়ার জন্য সে বারবার বারবার কোন একটা অ্যাক্টিভিটি করতে থাকে। এই জন্য আমি আসলে ওই জায়গাতে ডিস্টর্টেড থট প্যাটার্নের কথা মেনশন করেছি। সো আমি একটু সামনের দিকে যাচ্ছি, যে আমাদের আসলে এই এই আহ প্রত্যেকটা মানসিক অসুস্থতার পিছনে তাহলে কারণটা কি। নিঃসন্দেহে একটা চিন্তা কাজ করে যে এটার পিছনে কোনো কারণ তো আছে, এমনি এমনি কি মানুষ অসুস্থ হয়ে যায়। আপনাদের কি মনে হয়, জাস্ট আমি একটু আপনাদের অপিনিয়ন জানতে চাই, যে কি মনে হয় মানুষ কি জন্য অসুস্থ হয়, তার এই অসুস্থতার পিছনে কি কারণ কাজ করে? একটু জাস্ট আপনাদের অপিনিয়ন জানতে চাচ্ছি, জানতে পারলে ভালো লাগে। এনভায়রনমেন্ট, ইয়া, ভীষণ রকম ডিস্টার্বিং এনভায়রনমেন্ট, সারাউন্ডিংস এর কিছু ট্রিগার, কিছু থেকে ট্রিগার করলে হ্যাঁ হতে পারে এনভায়রনমেন্ট।
আপব্রিঙ্গিং প্যারেন্টিং ইজ ভেরি সিগনিফিকেন্ট পয়েন্ট। আমাদের আপব্রিঙ্গিং এটা তো ভাইটাল একটা ফ্যাক্টর। ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিজ অ্যাবসলিউট, বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল, সোশ্যাল, হাউজিং অ্যাবসলিউট। আসলে প্রত্যেকটা কম্পোনেন্ট এইগুলোর ডিফিকাল্টি বা ডিস্ট্রেস গুলো আমাদের মেন্টাল হেলথের ক্ষেত্রে ইম্প্যাক্ট ফেলতে পারে। আনএমপ্লয়মেন্ট, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস অ্যাবসলিউট, নির্দ্বিধায় আমি আপনাদের সাথে একমত পোষণ করছি। ট্রমা, স্ট্রেস, এক্স্যাক্টলি, প্রত্যেকটা কম্পোনেন্ট সিগনিফিকেন্টলি রেসপন্সিবল। আমি আজকে কিছু রিসার্চ বেস তথ্য আপনাদের সাথে, একেবারে আপনাদের ওই জায়গাগুলো তো আছেই, পাশাপাশি রিসার্চ বেস কিছু ইনফরমেশন আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি আজকে। আপনারা হয়তো প্রায়শই শুনেছেন যে অ্যাডভার্স চাইল্ডহুড এক্সপিরিয়েন্সেস বা এইসেস, এটা নিয়ে আপনারা জানেন কি কিছু, বা কেউ পড়াশোনা করেছেন? এটা কিন্তু খুব কমন একটা মানে মানে একটা ফেনোমেনন, বা এটা খুব কমনলি এখন অতি সম্প্রতি বা লাস্ট ডিকেইড ভাইটাল কিছু স্টাডি হয়েছে। মানে আমাদের একটা ডিকেইড লং স্টাডি, বিশাল একটা প্রায় 70,000 সামথিং পার্টিসিপেন্টস নিয়ে 2000-এর দিকে আহ, একটা বড় 10 বছর মেয়াদী একটা স্টাডি হয়েছিল অ্যাডভার্স চাইল্ডহুড এক্সপিরিয়েন্সেস নিয়ে। এবং বেসড অন দ্যাট মানুষের অনেকগুলো জায়গাতে বেশ কিছু কজেস পাওয়া গেছে। আসলে অ্যাডভার্স চাইল্ডহুড এক্সপিরিয়েন্সেস নাকি, আমি খুব সহজ করে আজকে প্রত্যেকটা কম্পোনেন্টকে ধরে ধরে বলবো। আসলে একটা বাচ্চা, সে যখন কোন একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করে, তার যে অভিজ্ঞতাগুলো সে এক্সপিরিয়েন্স করতে থাকে তার পরিবার থেকে, এবং সেই অভিজ্ঞতাগুলো যদি ট্রমাটিক হয়, 0 থেকে 17 বছর বয়সের মধ্যে খুব খারাপ কিছু অভিজ্ঞতা সে যদি লাভ করতে থাকে তার পরিবার থেকে, যেই এক্সপিরিয়েন্সেস গুলো তার বিভিন্ন রকমের ফর্মে আসতে পারে, যেমন ফিজিক্যাল এবিউজ হতে পারে, ইমোশনাল এবিউজ হতে পারে, সেক্সুয়াল এবিউজ হতে পারে, নেগলেক্ট হতে পারে, হাউস হোল্ড ডিসফাংশন হতে পারে। এবং একটা বাংলাদেশি স্টাডি ছিল 2019-এ, ফারাহ ফারহা এবং আরো কিছু পপুলেশন মিলিয়ে বাংলাদেশে একটা অ্যাডভার্স চাইল্ডহুড এক্সপিরিয়েন্স এর উপর স্টাডি করেছিলেন। যেই স্টাডিতে দেখা গেছে যে প্রায় 95% পার্টিসিপেন্ট যারা ওই স্টাডিতে পার্টিসিপেট করেছিল, তারা জীবনে সাইকোলজিক্যাল এর শিকার হয়েছে। চিন্তা করতে পারছেন, 100 জন পার্টিসিপেন্ট ধরলাম, তার ভিতরে 95 জন পার্টিসিপেন্ট সে জীবনে সাইকোলজিক্যাল এবিউজ এক্সপিরিয়েন্স করেছে, যাদের 86% মানুষ ফিজিক্যাল এবিউজ রিপোর্ট করেছেন, এবং প্রায় 18.4% মানুষ তারা রিপোর্ট করছে সেক্সুয়াল এবিউজ তাদের চাইল্ডহুডে, 0 থেকে 17 বছর বয়সের মধ্যে। আসলে এই স্টাডি গুলো না খুব আই ওপেনিং, একটা চোখ খুলে যাওয়ার মতো, যা আমরা আমাদের এক একটা জেনারেশন আমাদের বাচ্চাদের সামনের আগামী জীবনটাকে কিভাবে ধ্বংস করে ফেলছে, ভীষণ রকম। এবং রিসার্চ হ্যাজ শোন কানেকশন বিটুইন adverse childhood exposure to adverse experiences, a development of various of negative physical and mental health outcomes। এটা 2010 সালে এবং 2014 সালের আলাদা আলাদা কিছু স্টাডিতে দেখা গেছে যে এটার মধ্যে বিভিন্ন রকমের সাইকোলজিক্যাল, ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ নেগেটিভ আউটকামস এর জন্য অ্যাডভার্স চাইল্ডহুড এক্সপিরিয়েন্সেস এর পিছনে দায় থেকে থাকে। এবং অ্যাডভার্স চাইল্ডহুড এক্সপিরিয়েন্স ক্যান অ্যাফেক্ট সাবসিকুয়েন্ট জেনারেশন থ্রু ট্রান্সমিশন। এইটাই একটা একটা এক্সাম্পল বলে আপনারা বুঝতে পারবেন। আমি একটা ছোট্ট কেস এক্সাম্পল বলছি। মানে দাদা বাবারে মারতো বাঁশের কঞ্চি দিয়ে, আর বাবা মারে বেতের লাঠি দিয়ে। মানে দাদা বাবাকে মেরে পিঠে ফিনকি দিয়ে রক্ত বের করে ফেলতো, আর বাবা তার ছেলের পিটায় এখন শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত বের করে ফেলে। মানে আপনারা এই জায়গাতে এই জেনারেশনাল ট্রান্সমিশনটা বুঝতে পেরেছেন কিনা? মানে যখন একটা, যেমন ফিজিক্যাল এবিউজটা দাদা করেছিল বাবা,
এখন বাবা তার সন্তানকে সেম প্যাটার্নটা ক্যারি করে সে তার সন্তানকে পিটায় রক্ত বের করে দিচ্ছে। যখন এরকম ফিজিক্যাল অ্যাবিউজের একটা প্যাটার্ন একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে ট্রান্সমিটেড হয় বা আরেকটা জেনারেশনে পৌঁছে যায় এবং ওই জেনারেশনটা ওই ম্যালাডাপটিভ বিহেভিয়ার দ্বারা ইনজুর্ড হয়, তখন এই জায়গাটাকে জেনারেশনাল ট্রান্সমিশন বলে। ওই ডিসরেগুলেটেড বিহেভিয়ার গুলো একটা এনভায়রনমেন্টাল সোশ্যাল ইনফ্লুয়েন্সেস জেনেটিক্স এবং এপিজেনেটিক্স তৈরি করে, মানে আমাদের পুরো যে জিনোম সিস্টেমটাকে কখনো কখনো এই নেগেটিভ অ্যাডভার্স চাইল্ডহুড এক্সপিরিয়েন্সেস নষ্ট করে ফেলে আমাদের। ইভেন তো মানে এটা এরকম যে একটা মানুষ যদি খুব ডিস্টার্বিং একটা এনভায়রনমেন্ট পারসিভ করে বা সে প্রচন্ড খারাপ একটা চাইল্ডহুড এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে যদি জন্মগ্রহণ করে, তার জেনেটিক্যাল জিনোমটা পর্যন্ত নেগেটিভ কেমিক্যাল মানে সিক্রেশনের জন্য ইনফ্লুয়েন্স হয়ে থাকে মাঝে মধ্যে। মানে সে একটা খুব ডিস্টার্ব নিউরোকেমিক্যালস নিয়ে সে হয়তো তার অনেক অনেক প্রায়র চাইল্ডহুড অ্যাংজাইটি, অনেক চাইল্ডহুড ডিস্ট্রেস বা ট্রমা নিয়ে সে হয়তো জীবনটা অন্য একটা গ্রোথের দিকে শিফট করে, এবং তার ওই প্রসেসটা ওই ট্রমাটা যদি আনডিসচার্জ থাকে, ওটা যদি ডিসচার্জ না হয়, সে ওই ট্রমাটা আবার পরের একটা জেনারেশনে পাস অন করে দেয়। সে নিজে ট্রমাটাইজ হলো, তার ট্রমাটাকে অন্য একজনকে আবার এফেক্ট করে সে ওই জেনারেশনটাকে ইম্প্যাক্ট করলো। এবং যে বাচ্চাটা মার খেয়েছে সে যদি ওইটাকে না থামায় বা না ব্রেক করে চেইনটাকে, এবং সে যদি আবার তার বাচ্চারা সে যদি আবার পিটায়, তখন একটা জেনারেশনাল ট্রান্সমিশনের ট্রেড এভাবে উপর দিকে উঠতেই থাকে। এবং একটা জেনারেশনের পর আরেকটা জেনারেশন কিন্তু ওই একই ট্রমা দ্বারা ইনজুর হতে দেখা যায়। এবং অ্যাডভার্স চাইল্ডহুড এক্সপিরিয়েন্সের একটা পিরামিড, যে আপনার বামের ছবিটা লক্ষ্য করলেই দেখবেন যে এটা একটা সোশ্যাল, ইমোশনাল এবং কগনিটিভ ইম্পেয়ারমেন্টের জন্য ভীষণ রকম দায়বদ্ধতা থাকে, এবং আমাদের অনেক বেশি হেলথ রিস্ক বিহেভিয়ারের দিকে আমাদেরকে ইনস্টিগেট করে বা ওদিকে ঠেলে নিয়ে যায়। ও সেটা থেকে আমাদের বিভিন্ন ডিজিজ অ্যান্ড ডিসেবিলিটি এবং সোশ্যাল প্রবলেম দেখা যায়, যেটা আমাদের আর্লি ডেথটাকে আরো নিয়ে আসে। মানে আমরা হয়তো দ্রুত মৃত্যুবরণ করছি আর তাড়াতাড়ি বেশি অসুস্থ হয়ে পড়ছি, যেটা আমাদেরকে খুব দ্রুত মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। এবং আমি জাস্ট এই ধারণাগুলোকে আরেকটু ডিটেইল বলতে চাই যে আসলে অ্যাডভান্স চাইল্ডহুড এক্সপিরিয়েন্সের 10টা কম্পোনেন্ট আছে এবং কিছু ক্যাটাগরি আছে। আমি প্রত্যেকটা আমি ক্যাটাগরি ওয়াইজ আমি জাস্ট কিছু ফ্যাক্ট বেস ইনফরমেশন, যেটা রিসার্চ যেটাকে বলে, সেই জায়গাটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। যে এই যে চাইল্ডহুড ফিজিক্যাল এবিউজ এর জায়গাটা, যে ফিজিক্যাল এবিউজ রেফার্স কি নন অ্যাক্সিডেন্টাল ফিজিক্যাল ইনজুরি, মানে অ্যাক্সিডেন্টাল না, কার অ্যাক্সিডেন্ট থেকে না, অন্য কোনো একটা অ্যাক্সিডেন্টাল না, কিন্তু এখানটাতে কোনো একটা কেয়ার গিভার বা প্যারেন্টস ইনভলভ থাকবে, যেটা বাচ্চাকে মারতে পারে, হিট করতে পারে, কিক করতে পারে, শেকিং করতে পারে, ওর দিকে কিছু ছুঁড়ে মারতে পারে, ওকে শারীরিকভাবে আঘাত করতে পারে বা ফিজিক্যাল হার্ম থাকে, এক্সিডেন্টাল না, নন এক্সিডেন্টাল হার্ম। যেটা সরাসরি আসলে একদম সরাসরি বললে যে বাচ্চাদের চর দেওয়া, থাপ্পড় দেওয়া, লাথি দেওয়া, গুঁতো দেওয়া, ধাক্কা দেওয়া। এখন এটা যদি 0 থেকে 17 বছর বয়সের মধ্যে ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা কেউ যদি রিপিটেটিভলি প্রায়শই বা ফ্রিকোয়েন্টলি এই এক্সপিরিয়েন্সের ভেতর দিয়ে যেতে থাকে, তার মানে এই বাচ্চাটা মূলত মানে চাইল্ডহুড ফিজিক্যাল এবিউজের শিকার হচ্ছে। এবং এর লং টার্ম কনসিকুয়েন্স, কেউ যদি খুব কনস্ট্যান্টলি এরকম প্রলং একটা রিপিটেটিভ ফিজিক্যাল এবিউজের শিকার হয়, লং টার্ম কনসিকুয়েন্সেস হিসেবে দেখা যায় ওই বাচ্চাটা অনেক বেশি অ্যাগ্রেসিভ হয় এবং ওই বাচ্চাটা সেলফ সে ভায়োলেন্ট হয়ে যায়, এবং সে নন ভায়োলেন্ট বিভিন্ন রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটি করতে পারে। সে সে তার নিজের ওই কষ্টটাকে ম্যালাডাপটিভ কোপিং এর জন্য সে সাবস্টেন্স নিতে পারে, সে সেলফ ইনজুরিয়াস বিহেভিয়ার করতে পারে, তার ভেতরে সুইসাইডাল বিহেভিয়ার দেখা যেতে পারে, তার ভেতরে ইমোশনাল প্রবলেম দেখা যেতে পারে, তার মধ্যে বিভিন্ন রকম ইন্টারপার্সোনাল প্রবলেম তৈরি হতে পারে, এবং তার নিজের লাইফের একাডেমিক এন্ড ভোকেশনাল ডিফিকাল্টিস দেখা যেতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আমাদের প্যারেন্টসরা বা পিতামাতারা এত মানুষকে ফিজিক্যালি টর্চার করছে, এখন আমার ছেলে পড়ে না, আমার ছেলে ভালো না, আমার মেয়েটা না ভালো রেজাল্ট করে না,
ওরে খাওয়ায় কি হবে, পিটাইছি আজকে, ফালতু রেজাল্ট করছে। আসলে এই যে একটা একটা ডিস্টার্ব বা ডিসরেগুলেটেড প্যারেন্টস কখনো কখনো কনস্ট্যান্টলি একটা বাচ্চার পুরো সাইকোলজিক্যাল ওয়েলবিংটাকে ড্যামেজ করে ওই বাচ্চাটার ভেতরে একটা টক্সিসিটি, ওই নেগেটিভ এনভায়রনমেন্টাল, ওই ফিজিক্যাল অ্যাবিউজিভ একটা পুরো জীবনটাকে বিপর্যস্ত করে ফেলতে পারে। যেই তথ্যগুলো মিস্টার হক এবং তার সাথে আরো কিছু রিসার্চ অ্যাসোসিয়েট, এবং যেটা 1993-তে একটা ইন্টারন্যাশনাল স্টাডি থেকে এই তথ্যগুলো নেওয়া হয়েছে। এবং আরেকটা বাংলাদেশের স্টাডিতে দেখা গেছে যে আমাদের বাংলাদেশে এই ফিজিক্যাল অ্যাবিউজটা খুব অ্যালার্মিংলি হাই, মানে একেবারে রেড ফ্ল্যাগ, পুরো অ্যালার্মের বাতি জ্বলে গেছে, ফায়ার অ্যালার্মের। যে একটা স্টাডিতে পার্টিসিপেন্ট ছিল যাদের 99% মানুষ জীবনে একটা হইলেও ফিজিক্যাল এক্সপিরিয়েন্স করছে, এবং 95% মানুষ সে দুইটা ফর্মস অফ ফিজিক্যাল অ্যাবিউস এক্সপিরিয়েন্স করছে, এবং 83% মানুষ তিনটা বা তিনের অধিক ফর্মস অফ ফিজিক্যাল অ্যাবিউস সে তার 0 থেকে 17 বছর বয়সের মধ্যে এক্সপিরিয়েন্স করেছে। মানে বোঝা গেছে কি এই জায়গাটাতে ফিজিক্যাল অ্যাবিউজের জায়গাটা একেবারে খুব সহজভাবে বলে চড় থাপ্পড় লাথি গুত্তা মার, যেটা শারীরিকভাবে বাচ্চাটাকে আঘাত করা হয়েছে, তাকে বিভিন্ন রকম বিটার এক্সপিরিয়েন্সেস পাস অন করা হয়েছে, যেটা আমাদের একটা বড় রকম সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের পেছনে একটা কারণ হিসেবে কাজ করতে পারে। এই জায়গাটা বোঝা গেছে কিনা প্লিজ একটু রেসপন্স করবে। আই এম জাস্ট চেকিং দ্য ইনবক্স। আমরা কি আজকে 5 মিনিট এক্সটেন্ড করতে পারি, আজকে 9টা 35-এ শেষ করতে পারি? আমরা অসুবিধা নেই, না আমাদের 4 দিন আছে তো, আমরা প্রত্যেকটা টপিক স্মুথলি কভার করতে, আমরা খুব তাড়াহুড়া করলে না আমরা আমাদের ইন্টেনশনটা থেকে অনেক দূরে সরে যাবো। আমি এই জায়গাটা চাচ্ছি না খুব বেশি তাড়াহুড়া। ঠিক আছে, আমরা যেহেতু প্রথম 8 মিনিট নষ্ট করেছি, আমরা আজকে 9টা 35-এ শেষ করি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আমাকে পারমিশন দেওয়ার জন্য। সো মানে এই জায়গাটা বুঝেছেন রাইট আপনারা, যে রিসার্চ কি বলে যে কিভাবে একটা জেনারেশন বা একটা মানুষ সে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বা মেন্টাল ডিসঅর্ডার দিকে শিফট হতে পারে, বুঝেছেন হোপফুল। সো আমি একটু নেক্সট যাচ্ছি। ইমোশনাল অ্যাবিউজ, ইমোশনাল অ্যাবিউজ যেটা ইনভলভ the non-physical behavior that damages a child's emotional well-being, including verbal abuse, emotional manipulations, neglect and rejection. আসলে একটা বাচ্চারে এত আনস্পেশাল, এত আনলাভড ফিল করানো হয় মাঝে মাঝে, এত খারাপ কথা বলা হয় যে তোরে দিয়ে তো কিছু হবে না, তুই যে একটা গাধার গাধা, এটা আমি আগেই বুঝা নিছিলাম যে তুই কিচ্ছু করতে পারবি না। তুই কি যেন একটা প্যারাগ্রাফ লিখছো 150 ওয়ার্ড, এর ভেতরে 4টা বানাম কেমনে ভুল করলি, তোরা আমি কি জীবনে ভাত খাওয়াই নাই, তোরা আমি কি জীবনে ভালো কোনো জিনিস দেই নাই। মানে আসলে একটা বাচ্চাকে ওর ওয়ার্ডটাকে, ছোট্ট একটা বাচ্চা এমনিতেই নেওয়ার ক্যাপাসিটি যথেষ্ট কম থাকে। ওই কম পারসেপশন এবিলিটির মধ্যে একটা বাচ্চা যখন ফ্রিকুয়েন্টলি এরকম নেগেটিভ কথা শুনতে থাকে, ভীষণ রকম ইমোশনালি অ্যাবিউজড হতে থাকে, ওই বাচ্চাটার সেলফ ওয়ার্থ, সেলফ সিস্টেম, প্রোটেক্টিভ ফ্যাক্টরস গুলো অনেক ভালনারেবল হয়ে যায়, অনেক শেকি হয়ে যায়, বাচ্চাটা অনেক ইমোশনালি আনস্টেবল হয়ে যায়। এবং একটা বাচ্চা ইমোশনালি অ্যাবিউজ হচ্ছে কিনা এটা কি দেখে বোঝা যাবে? যে একটা বাচ্চা সে দৃষ্টি এড়িয়ে ফেলে, সে বাবা মার চোখের দিকে তাকায় না, তার তার চেহারাটাকে নিচু করে রাখে, তার ঠোঁট দুটো কাঁপতে থাকে কখনো কখনো, সে তো খুব জোর করে হাসছে, মনের ভেতর থেকে আসছে না, সে অনেক অ্যানয়েন্স ফিল করছে, সে প্রচুর ডিফেন্সিভ হয়ে যাচ্ছে, সে প্রচন্ড রকম কনফিউজ হয়ে যাচ্ছে, সে ডিনায়াল করছে, আর তার মধ্যে একটা ল্যাক অফ ওয়ার্থ তৈরি হয়ে যেতে পারে, তার সেলফ স্টিমটা পুর হয়ে যেতে পারে, সে প্রচন্ড রকম অ্যাংরি অ্যাক্ট করতে পারে, সে উইথড্রলে চলে যেতে পারে তার কাছ থেকে, সে একটা ভীষণ রকম ইনসিকিউরিটি এক্সপিরিয়েন্স করতে পারে, এবং সে পেইন্টের সাথে মানিয়ে নেওয়ার জন্য সে অ্যালকোহল নিতে পারে, ড্রাগস নিতে পারে, সে ডিপ্রেসড হয়ে যেতে পারে, সে সুইসাইডালের দিকে শিফট হয়ে যেতে পারে, তার সম্পর্কগুলো, তার প্যারেন্টসের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে।
তার তার ভিতরে বিভিন্ন রকম ইটিং ডিসঅর্ডার ডেভেলপ করতে পারে, যে যে কনসিস্টেন্ট প্রলং যে ইমোশনাল অ্যাবিউজ থেকে তার ভিতরে স্লিপ ডিস্টারবেন্স দেখা যেতে পারে, সে নাইটমেয়ার হয়ে ঘুম ভেঙে যাচ্ছে তার। এই স্পিচ ডিসঅর্ডার হতে পারে, তার ডেভেলপমেন্টাল ডিলেস হতে পারে, নার্ভাস ডিসঅর্ডার হতে পারে, সোমাটিক সিমটমস ডিসঅর্ডার হতে পারে। যেটা মূলত চৌধুরী ও নরম্যানের দুইটা স্টাডি থেকে আমরা এই তথ্যগুলোকে নেওয়ার চেষ্টা করেছি, যে রিসার্চ শোজ দোজ ফ্যাকচুয়াল ইম্পারমেন্ট কুড বি হ্যাপেন ইমোশনাল অ্যাবিউজের কনসিকুয়েন্সেস হিসেবে। তারপরে চাইল্ডহুড সেক্সুয়াল অ্যাবিউজ, মানে 0 থেকে 17 বছর বয়সের মধ্যে যদি কোনো একটা বাচ্চা বা একটা একটা ছেলে মেয়ে যে কেউ হতে পারে, সে সেক্সুয়ালি অ্যাসল্টেড হয়, ব্যাড টাচ হয়, রেপ অ্যাটেম্পট হয়, অথবা সে ভিক্টিমাইজ হয়, অথবা ব্যাড টাচের শিকার হয়, অথবা ঘরের মধ্যে যে পারমিটেড মানুষ যারা, এটা আসলে অনেক দূর থেকে এসে মানুষ যে সেক্সুয়ালি মলেস্টেড করে বা সেক্সুয়াল এবিউজ করে তা না, দেখা যায় ঘরের মধ্যে যারা অ্যালাউড হতে পারে। সরি, আমি 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 মানে এই জায়গাতে একটু সরাসরি বলছি, যে কখনো দেখা যায় খুব আপন মামা, চাচা, কখনো কখনো কাজিন ব্রাদার, কখনো কখনো কাজিন সিস্টার, এরকম খুব কাছের মানুষ দ্বারা যারা ঘর থেকে অ্যালাউড, এরকম কিন্তু অনেক মানুষের দ্বারা বয়সে ছোট অথবা বড় যে কেউ সেক্সুয়ালি ব্যাড টাচ, রেপড অ্যাটেম্প ভিকটিমের হতে পারে। এবং ইউনিসেফের একটা স্টাডিতে দেখা গেছে অ্যাভারেজ 120 মিলিয়ন ফিমেল চিলড্রেন এবং 100 মিলিয়ন মেল চিলড্রেন বিকাম এ ভিকটিম অফ সেক্সুয়াল অ্যাবিউজ ইন ইচ ইয়ার ইন দ্য পাস্ট ডিকেড। আমাদের লাস্ট 10 বছরে প্রায় 120 মিলিয়ন ফিমেল বাচ্চা, প্রায় 100 মিলিয়ন মেল বাচ্চারা লাস্ট 10 বছরে সেক্সুয়ালি অ্যাবিউজড হয়েছে। যে কি খুব দূর থেকে বাইরে থেকে এসে কেউ সেক্সুয়ালি অ্যাবিউজ করছে? না, খুব কাছের মানুষ। আপনার চারপাশেই হয়তো ওই বাচ্চাটা সেক্সুয়ালি মলেস্টেড হচ্ছে, আপনাকে মুখ ফুটে হয়তো ওকে না করা হচ্ছে, কাউকে বলিস না, তখন হয়তো বলছেন, আবার বাচ্চাটা এরকম অজস্র সেক্সুয়ালি ভিকটিম, সেক্সুয়াল অ্যাবিউজের শিকার কিছু মানুষের আমার নিজে কাজ করার সুযোগ হয়েছে তাদের সাথে, তাদের ডিফিকাল্ট ট্রমাটার সাথে হ্যান্ডেল করার মতো সৌভাগ্য হয়েছে। এবং এই সেক্সুয়াল অ্যাবিউজের কনসিকুয়েন্সেসটা কি হতে পারে? এই সেক্সুয়াল অ্যাবিউজের কনসিকুয়েন্সেস হিসেবে তাদের মধ্যে ট্রমা তৈরি হতে পারে, তারা ট্রমাটাইজ হয়ে যেতে পারে, তাদের ভিতরে ডিপ্রেশন তৈরি হয়ে যেতে পারে, তারা অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভুগতে পারে, তাদের মধ্যে পোস্ট ট্রমা স্ট্রেস ডিসঅর্ডার হতে পারে, অন্য ইনজুরিজ তৈরি হতে পারে, তাদের বিভিন্ন রকম সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ দেখা যেতে পারে, তাদের লং টার্ম হেলথ প্রবলেম হতে পারে, তারা ভীষণ রকম আইসোলেটেড হয়ে যেতে পারে, তাদের মধ্যে ভীষণ রকম বিশ্বাসহীনতার দেখা দেয়, তাদের মধ্যে অনেক রিলেশনশিপ ডিফিকাল্টিস দেখা যায়, তারা ওই পেইন্টের সাথে মানায় নেওয়ার জন্য হতে পারে সাবস্টেন্স এর দিকে যায়, এবং তারা কখনো কখনো নিজের রিস্ক অফ সেলফ হার্মিং বা সুইসাইডের ব্যাপারটা তাদের মধ্যে দেখা যায়, যেটা একটা স্টাডি থেকে নেওয়া হয়েছে 2019-এ আইরিশ। সো আমরা মূলত আজকে এই জায়গাটাতে থামতে চাই। আমরা লাস্ট 2-3 মিনিটে জাস্ট কোনো প্রশ্ন বা কোনো অপিনিয়ন বা ফিডব্যাক থাকলে একটু আমরা আপনাদের কাছ থেকে আজকে নিয়ে আমরা 9:35-এর দিকে শেষ করতে চাই। প্লিজ, আমরা আপাতত যতটুকু কভার করছি না এই জায়গাটাতে আহ কারো কোনো শেয়ারিং আছে? আমি একটু স্লাইডটাকে প্রেজেন্ট অফ করছি। সো প্লিজ, মানে এই জায়গাটাতে কারো কোনো শেয়ারিং আছে কিনা বা কোনো ওপিনিয়ন আছে কিনা, কি মনে করছেন, কোনো কিছু জানতে চান কিনা, আমি জাস্ট একটু উত্তর দেওয়ার চেষ্টা করবো। আমাদের উম্মে খায়েজ, উনি অনেকক্ষণ যাবত হ্যান্ড রেজ করেছে, আপনি কিছু বলতে চান আপা? শিওর, আপনাদের কোনো প্রশ্ন আছে, কোনো ফিডব্যাক আছে, কোনো অপিনিয়ন আছে? জি প্লিজ বলুন। স্যার মাইক আনমিউট করে বলতে পারি? শিওর শিওর, ইউ ক্যান টেক্সট, নো প্রবলেম। স্যার একটা প্রশ্ন ছিল যে যেমন যে বাচ্চারা আসলে সেক্সুয়াল অ্যাবিউজের ভিকটিম হয়
তাদের মধ্যে তো এই জিনিসগুলো আসলে যে সিমটম গুলো আপনি বললেন সেগুলো আছে বা দেখা যায়, এটা স্টাডিতেও হচ্ছে শো হয়েছে। তো এখান থেকে তারা ইমপ্রুভের জন্য কি কোনো স্টেপ নিতে পারে, বা কি করলে তারা এই জিনিসগুলো থেকে বের হয়ে আসতে পারবে, এই ব্যাপারে যদি বলতেন। ভীষণ চমৎকার একটা কোশ্চেন, আমি অনেক এনকারেজ করছি এবং এপ্রিসিয়েট করছি। আসলে যারা চাইল্ডহুড সেক্সুয়াল এবিউজের শিকার হন, ওনাদের প্রত্যেকটা মানুষের লেভেল অফ ইম্পেয়ারমেন্ট আলাদা আলাদা। কারণ প্রত্যেকটা মানুষ ক্যাপাসিটির দিক থেকে যেরকম আলাদা থাকে, ইউনিক ক্যাপাসিটি থাকে, সেইভাবে তার ইম্পেয়ারমেন্টও আলাদা থাকে। এখন বেসড অন দ্য ইম্পেয়ারমেন্ট, কারো কারো ক্ষেত্রে দেখা যায় তার পিটিএসডির দিকে শিফট হয়, আবার কোনো কোনো বাচ্চার ওসিডির দিকে শিফট করে, কারো কারো প্যানিক অ্যাটাকের দিকে শিফট করে, কারো কারো এমডিদের দিকে শিফট করে। এখন এখানটাতে রুট কজটা বা ভেতরকার কারণটা হতে পারে সেক্সুয়াল এবিউজ যার ফলে রেসপন্সিবল। তো এখানে সিমটমস বেস যাওয়া যেতে পারে, এবং সিমটমস বেস ইন্টারভেনশনের প্ল্যানটা করে তার যেই রুট কজেস হিসেবে যদি সেক্সুয়াল এবিউজটা মেইন ফ্যাক্টর হয় বা কারণ হয়ে থাকে, সেক্ষেত্রে সেক্সুয়াল এবিউজটার জন্য যে এভিডেন্স বেস যে থেরাপি আছে, জাস্ট অ্যান এক্সাম্পল, আমি খুব এভিডেন্স বেস একটা থেরাপি বলি, যেখানটাতে মেমোরি ইন্টারভেনশন দরকার হয় বা যেই ডিসঅর্ডার গুলোতে মেমোরি ইন্টারভেনশন, ওখানটাতে ইএমডি একটা দারুণ একটা ইফেক্টিভ থেরাপি। সো ওখানটাতে ইএমডিও থেরাপি অ্যাপ্লাই করলে ওই সেক্সুয়াল এবিউজের যে পুরো ইনসিডেন্টাল এবং অ্যাসোসিয়েটেড যতগুলো ডিস্টারবেন্স, ওই জায়গাটা ডিসলভ হয়ে যায়। এবং তার বলে না, ওই যে শেকড়টা যখন কাটা পড়ে তখন আস্তে আস্তে উপরের ডালপালাগুলো শুকিয়ে যায়, মরে যায়, ঠিক সেরকম যখন তার মেইন কোর্স অফ ইনজুরিটা বা একেবারে মেইন ইনজুরির জায়গাটাতে কাজ করা যাবে, তখন সারফেস লেভেলে যে সিমটোম্যাটোলজি ছিল ওই জায়গাটা মানিয়ে নিতে পারে। এটা আমি খুব সহজ একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। আমাদের যখন কোভিড-19 আসলো, যখন ভাইরাসটা প্যাথোলজিতে কারো বডিতে ঢুকতো, ওই মানুষের দেখা যেত এক একজনের এক এক রকম লক্ষণ দেখা যেত। কারো শুধুমাত্র গলা ব্যথা হতো, একটু খুসখুসে কাশি হতো, আবার কারো অনেক কাঁপুনি দিয়ে জ্বর আসতো, কারো কম জ্বর আসতো, কারো আবার শ্বাসকষ্ট দেখা যেত, আবার কারো কারো শ্বাসকষ্ট দেখা যেত না, অথবা কারো প্রত্যেকটা সিমটমস সবার সবগুলো দেখা যেত। তো তখন কি করতো ডক্টররা? সিমটমস ফোকাস ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করতো, রাইট? সিমটমস ম্যানেজমেন্ট, বেসড অন দ্য প্যাথোলজিটাকে ট্রিট করার চেষ্টা করতো। তো ঠিক সেরকম, যেখানে বেসড অন দ্য সিমটমস ম্যানেজমেন্ট প্ল্যানটা প্রত্যেকের জন্য আলাদা হয়ে থাকে। কিন্তু যারা অলরেডি ভিক্টিমাইজ হয়ে গেছে এবং এবং সে অসুস্থ হয়ে গেছে, ওই মানুষগুলা আসলে ওদের জীবনটা অনেক দুর্বিষহ হয়। ওই মানুষগুলো আসলে প্রফেশনাল হেল্প দরকার হয়। কারণ কি, আমাদের পরিবারের মানুষগুলো না অতটা কম্প্যাশনেট থাকে না, অথবা কেউ কম্প্যাশনেট থাকলেও কিছু করার থাকে না। যে বাচ্চাটা তো অনেক মানে সাফার করতে থাকে, বাচ্চাটা তো অনেক চ্যালেঞ্জ ফেস করতেই থাকে। এই জন্য পরিবারের মানুষগুলো তো ওই লেভেল অফ এফিসিয়েন্সি থাকে না। সেক্ষেত্রে ওই মানুষটাকে বেসিক্যালি একজন মেন্টাল হেলথ প্রফেশনালস এর কাছে নিয়ে গিয়ে একটা হলিস্টিক প্ল্যান করে ট্রিটমেন্টটা এনশিওর করলে ওই মানুষের চাইল্ডহুড সেক্সুয়াল এবিউজের ট্রমা থেকে সারা জীবনের জন্য বের হয়ে আসতে পারে। এখন ট্রিটমেন্টটা না করলে অসুবিধা কোথায়? আমাদের এখানটাতে দেখা যায় যে সে একটা প্রলং সাফারিং এর মধ্যে দিয়ে যায়। যেমন খুব একটা ইয়াং একটা মানুষ এসেছিল, সে 14 বছর সাফার করার পরে সে 15তম বছরে এসে সে তার চিকিৎসা করতে আসলো, বাট এই 14টা বছর ওই মানুষটার জীবনে যে দুর্বিষহ তার ফাংশনাল ইম্পেয়ারমেন্টটা হয়েছে, ওই ক্ষতিটা কিভাবে সে মিটিগেট করবে লাইফ থেকে, ওই ক্ষতিকার পূরণ করা সম্ভব? তাই যদি কেউ ভিকটিমাইজ হয় এবং তার কোনো একটা পিটিএসডি বা আদার ডিসঅর্ডারের দিকে যদি শিফট করে, এখানটা তো অবধারিত একজন মেন্টাল হেলথ প্রফেশনালস এর কাছে গিয়ে হেল্প সিক করা প্রয়োজন। এটা না করলে ওই ভিকটিম মানুষটা আসলে বড্ড কষ্ট পাবে। আর এই কষ্ট মাঝে মধ্যে এতই বেশি হয়, যেটা বিয়ন্ড রেগুলেশন, যেটা বিয়ন্ড প্রোফাউন্ড হয় মাঝে মাঝে। ওই দুর্বিষহ কষ্ট একমাত্র যে মানুষটা সাফার করে সেই বোঝে এটা কতটা কষ্ট। আপনাকে এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য, আমাকে উত্তর দেওয়ার মানে সুযোগ তৈরি করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বেশ কিছু প্রশ্ন এসছে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে গেলে হয়তো আমরা আজকে একেবারে আমরা প্রথম ক্লাসে ডিলে করব, ব্যাপারটা দেখতে দৃষ্টিকটু লাগছে। আমরা এমন হতে পারে
শুরুর সেশনটাতে আমাদের যেহেতু একটু চেক ইন থাকবে, চেক ইনের পর আমরা কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, অথবা আমরা পুরো ইনফরমেশনটাকে কপি করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর রেডি করে আমরা কোনো একটা সেশনে একটা লম্বা কোশ্চেন অ্যান্সার বেস করে ওখানকার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করতে পারি। আপনারা যেটা আমাদেরকে পারমিশন দিবেন ওই জায়গাটা আমরা রাখতে চাই। আমাদের একজন পার্টিসিপেন্ট লিখেছেন, ভেরি গুড ক্লাস, ভেরি ইনফরমেটিভ, থ্যাংক ইউ সো মাচ। সুন্দর প্রেজেন্টেশন ছিল, এত অ্যাটেনশন দিয়ে শুনছিলাম যে খুব কমই হয়, খুব ইন্টারেস্টিং লাগছে। ভীষণ রকম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এত সুন্দর কমেন্টের জন্য। স্কিজোফ্রেনিয়া কি কারণে হয়? এটা একটা সাইকোটিক ডিসঅর্ডার, এটা এক প্রশ্নের উত্তর নয়, এটা একটু আর একটু ডিটেল আলোচনা করতে হবে। আমরা এই প্রশ্নটাকে রাখছি, বাট আমরা নিঃসন্দেহে নেক্সট অ্যাড্রেস করব। আর তথ্যবহুল আলোচনা, সুন্দর প্রেজেন্টেশন, অনেক ভালো লাগলো, অনেক উপকৃত হলাম, থ্যাংক ইউ সো মাচ। আপনারা একটা জিনিস মিস করবেন না, আগামী শনিবার আমরা ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে হায়াত দীর্ঘায়িত করে, আগামী শনিবার 8টার সময় আবার আপনাদের দেখা হবে। আমি এতটুকু আশাবাদ ব্যক্ত করছি, এই 4টা ক্লাসেস এটা যদি করতে পারেন, আপনি নিজে অ্যাটলিস্ট নিজেকে হেল্প করতে পারেন। এবং হতে পারে আপনার দ্বারা আপনার পরিবারের খুব আপন কেউ, আপনার আপনার ভাইটা বা আপনার বোনটা বা আপনি যাদের সাথে সম্পর্কে ইনভলভ, সেই মানুষটা কিছুটা হলেও বেনিফিটেড হতে পারে আপনার দ্বারা। আর একটা পাশের মানুষও যদি হয়, এটা মানে আমার কমিউনিটি, আমাদের দেশের কি উপকৃত হচ্ছে। ঠিক আছে, আপনি উপকৃত হবেন নিঃসন্দেহে। সো ইনশাল্লাহ আশাবাদ ব্যক্ত করছি, আপনাদের সাথে ইনশাল্লাহ হায়াত দীর্ঘায়িত হলে আগামী শনিবার রাত 8টায় আবার আমাদের বুট ক্যাম্পের সেকেন্ড ক্লাসটাতে দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আর আপনাদের যে কোনো কনসার্ন বা কোনো প্রশ্ন থাকলে প্লিজ আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা তৈরি করা হয়েছে ওই জায়গাটাতে আপনার প্রশ্নগুলো লিখে আমাদেরকে জানান, ঠিক আছে? সো আর ততদিন আপনারা ভালো থাকবেন, ইনশাল্লাহ আগামী শনিবার দেখা হবে। আমরা তাহলে আজকে বিদায় নিচ্ছি। ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঠিক আছে, আজকে আমরা বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে ভীষণ ধন্যবাদ অ্যাক্টিভ পার্টিসিপেশনের জন্য।